চৈত্রর প্রখর রোদে শেষ হয়ে গেলাম। ভ্রু কুচকে যায় চৈতির। সে গম্ভীর হয়ে বলে, এখন চৈত্র মাস নয়। আমি কখন মাসের কথা বললাম? আমি তো বললাম মানুষের কথা। বুঝিনি। সহজ বাক্য, তোমার কথা বলেছি। আমি চৈত্র নই, চৈত্রী। কতবার বলবো এক কথা? তুমি শুধু আমার চৈত্র, এই কথা তোমায় কতবার বলবো? আপনি না চাকরিজীবী মানুষ, ফোন করার জন্য এত ফালতু সময় পান কোথায়? কি যে বলো না চৈত্র, এটাকে বলে গুরুত্বপূর্ণ সময়। তুমি সব সময় এমন বিরক্ত হয়ে কথা বলো কেন? কারণ আপনাকে আমার বিরক্ত লাগে। কিন্তু আমি তো তোমাকে বিরক্ত করি না। অবশ্যই বিরক্ত করেন। তাই নাকি? তাহলে বাসায় আমার কথা কেন বলো না? একটা ছেলে তোমায় প্রতিনিয়ত বিরক্ত করে যাচ্ছে, আর তুমিও সেটা নীরবে সহ্য করে যাচ্ছ। এর মানে কি? সামথিং সামথিং। নাথিং নাথিং। আপনি শুভ্র ভাইয়ার বন্ধু, তাই সহ্য করতেছি। কারণ আমি চাই না আপনাদের বন্ধুত্ব নষ্ট হোক। তাহলে আর একটা উপকার করো। কিসের উপকার? বন্ধুত্বটা আরেকটু জোরালো করে দাও। আমি কিভাবে? তুমি আর রুহানিয়া আপু। ঢং না করে ক্লিয়ার করে বলেন। আমার বন্ধু জিহাদ তোমার আপুকে ভীষণ ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারছে না। সম্ভবত আজ নয়তো কালকের মধ্যে বলে দেবে। তার আগে তোমার কাছে অনুরোধ, জিহাদের আগেই এই কথাটি তুমি রুহানিয়া আপুকে বলো না। এখন আসি তোমার টপিকে। তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো আমি কি রকম হাবুডুবু খাচ্ছি। নদীর পানিতে সাঁতার জানলেও প্রেমের পানিতে সাঁতার কাটা আমার কাম্য নয়। তাই আমার বিয়ে করে পাড়ে তুললে খুবই উপকৃত হতাম। এতে আমিও বেঁচে যাই, আর শুভ্রর সাথে বন্ধুত্বটাও গাঢ় হবে আরও। প্রস্তাবটা কেমন লাগলো? জঘন্য। আমি এত সুন্দর প্রস্তাব দিলাম, আর তুমি এক কথাতেই উত্তর দিয়ে দিলে, তাও কিনা বললে জঘন্য। আপনার কি বকবক করা শেষ? আমি ফোন রাখবো। তোমার সাথে কথা বললে আমার বকবকানি আজীবনও শেষ হবে না। এখন বলো, জিহাদের সাথে কি আমিও বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেব? কচু খেয়ে মরেন আপনি। বলে ফোন কেটে দেয় চৈতি। কাবু শব্দ করে হাসে আর ফোন না দিয়ে মেসেজ পাঠায়, মুরগি আদর করেছো, কচু খাইয়েছো, এবার তোমার বাড়িতে জামাই আদরের ব্যবস্থাটা করে দাও। চৈতি মেসেজটা পড়ে স্বাগতিক করে বলল, দাদুর। সময় বিকেল 5টা। সূর্য প্রায় ডুবো ডুবো ভাব। মুখোমুখি বসে আছে জিহাদ আর রুহানিয়া। জিহাদ অফিস থেকে সরাসরি রেস্টুরেন্টে এসেছে। ঘামে ভেজা শার্ট, কপালের সামনে পড়ে থাকা চুলগুলো ঘামে ভিজে চুপসে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে জিহাদকে পর্যবেক্ষণ করছিল রুহানিয়া। কেননা জিহাদের মাঝে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করছে সে। কেমন যেন আড়ষ্ট হয়ে রয়েছে, কাচুমাচু ভাব। নিজেকে সামলে নেওয়ার সুযোগ দিয়ে রুহানিয়া মেনু কার্ড দেখছিল। একবার জিহাদের দিকে চোখ তুলে তাকাতেই দেখতে পেল জিহাদ ওর দিকেই নিষ্পলক দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। সে তাকানো মাত্রই আবার দৃষ্টি সরিয়ে নিয়েছে জিহাদ। হঠাৎ কেন জানি এমন ব্যবহারে রুহানির হাসিও পাচ্ছে। সে নড়চড়ে বসে বলল, কি খাবেন? জিহাদ একটু থামলো। খুব স্বাভাবিক একটা প্রশ্ন করেছে রুহানিয়া, অথচ তার কণ্ঠস্বর রোধ হয়ে রয়েছে। কথা বলতে গিয়ে হাঁটু কাঁপছে। কি আশ্চর্য, এতটা অস্থিরতা কেন সে ভুগছে বুঝতে পারছে না। তবে এইটুকু বুঝতে পেরেছে একা আসাটা একদমই ঠিক হয়নি তার। সাথে কাব্য কিংবা তিতাস থাকলে মনে একটু চোর পেত। বড্ড ভুল হয়ে গেছে। এখন এই ভুলের মাসুল দেবে কি করে? জিহাদকে চুপ করে থাকতে দেখে চোখের সামনে তুড়ি বাজালো রুহানিয়া। বলল, কোথায় হারিয়ে গেলেন? স্বাভাবিক হওয়ার চেষ্টা করে জিহাদ প্রতি উত্তর করল, না মানে কিছু না, ড্রাগস খাওয়া যাবে। ঠিক আছে, আর কিছু? আমি শুধু ড্রাগস খাবো, আর আপনার যা ইচ্ছা অর্ডার করুন। রুহানিয়া ওয়েটারকে ডেকে দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো। শুধু সে নিজে থেকে কী বা বলবে বুঝতে পারছে না। এভাবে চুপ করে বসে থাকতে অস্বস্তি লাগছিল। সে টেবিলের উপর দুহাত রেখে কথা বলার প্রসঙ্গ টেনে জিজ্ঞাসা করলো, সরাসরি অফিস থেকে এখানে চলে এসেছেন? জিহাদ বলল, হ্যাঁ। বাসার সবাই কেমন আছে? কথা হয়েছিল তাদের সাথে? হ্যাঁ। একটুখানি থেমে জিহাদ ভয়ে ভয়ে বলল, রোহানিয়া, একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যে আপনাকে
জরুরিভাবে দেখা করতে বলেছি। রুহানিয়া স্মিত সহসে বলল, সেটা আমি বুঝতে পেরেছি, আর আপনি যে খুব ঘাবড়ে আছেন সেটাও বুঝতে পারছি। জিহাদ কিছুটা লজ্জিত বোধ করলো। মেয়েদের সামনে এত নার্ভাস হলে চলে নাকি? সে মাথা নত করে অস্বস্তি পড়েও হাসলো। বন্ধুরা এখন সাথে থাকলে নির্ঘাত এটা নিয়ে হাসাহাসি করতো। রুহানি অভয় দিয়ে বলল, আপনি প্লিজ একটু স্বাভাবিক হন, এত নার্ভাস হওয়ার তো কিছু নেই, আপনি নির্ভয়ে আমায় বলতে পারেন। সত্যি? হ্যাঁ সত্যি। কথা দিচ্ছেন আমার উপর রাগ করবেন না? এতদিনে আপনাকে আমি এতটুকু চিনেছি যে আপনি রাগ করার মতো কিছু বলবেন না। এতটা বিশ্বাস কারোর উপর করা কিন্তু ঠিক নয়। বিশ্বস্ত মানুষ যদি বিশ্বাস অর্জন করে নিতে সফল হয়, তাহলে তাকে অবিশ্বাস করি কি করে বলুন? জিহাদ হাসলো। হাসিটা তৃপ্তির ছিল। অন্তত সে রুহানিয়ার বিশ্বাস তো অর্জন করতে পেরেছে। যে কোনো সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্পর্কের সূচনা হতে পারে না কখনো, আর না কখনো কোনো সম্পর্ক বেশি দিন টিকে। বিশ্বাস যে ভীষণ দামি। জিহাদ মনে কিছুটা সাহস পেল। সে ধীরতার সাথে বলল, আমি আপনাকে ভালোবাসি রোহানিয়া, বিয়ে করতে চাই আপনাকে। রুহানিয়া চমকে তাকায় জিহাদের দিকে। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কাব্যর সাথে দেখা হয়ে যায় চৈতির। কাব্য জানতো চৈতি এই পথ দিয়ে বাড়িতে ফিরবে, তাই সে অফিস ছুটি হওয়ার সাথে সাথে এখানে চলে এসেছে। চৈতি দূর থেকে কাব্যকে দেখেই কপাল কুঁচকে ফেলে। দেখেও না দেখার ভান করে ধরে সোজা বান্ধবীদের সঙ্গে হাঁটতে থাকে। সে ভেবেছিল এইভাবে কাব্যকে এড়িয়ে গেলে এটা তার ইগোতে লাগবে, তবে এমন কিছুই হলো না। কাব্য একদম চৈতির ভাবনাকে তোয়াক্কা করেনি। সে এগিয়ে এসেছে, পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, কি ব্যাপার পিচ্চি বাচ্চা, এভাবে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ কেন? চৈতির বান্ধবীরা সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কাব্য ওদের উদ্দেশ্যে বলল, তোমরা একটু আগে আগে হাঁটো তো ছোট্ট আপুরা। আমি জানি আমায় নিয়ে তোমাদের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে, অনেক প্রশ্নও জেগেছে। সেসব প্রশ্নের উত্তর আমি চলে যাওয়ার পর চৈত্রী দেবে। খুব বেশি সময় নেব না, আজ অল্প একটু কথা বলেই চলে যাব। চৈতি কিছু বলার পূর্বেই ওর বান্ধবীরা বিনা বাক্যে একটু আগে আগে হাঁটা ধরে। চৈতি বিরক্ত হয়ে কাব্যকে বলে, আপনার কি একটু ক্লান্তও লাগে না? সরাসরি অফিস থেকে এখানে আসার এত এনার্জি পান কোথায়? আসি তো ভালোবাসার টানে। দুজন পাশাপাশি হাঁটছে। চৈতি বলল, আপনি কিন্তু বেশ কয়েকদিন ধরেই আমার সাথে ফ্লার্ট করছেন। কি আশ্চর্য, আমার অনুভূতিকে তোমার ফ্ল্যাট মনে হয়? ফ্লার্ট করলে তো ফ্লার্টই মনে হবে, তাই না? তুমি এত নিষ্ঠুর হৃদয়ের কেন বলো তো? তোমার মধ্যে কি ভালোবাসা, ফিলিংস এসব কিছু নেই? না, নেই। থাকবেই তো না। ছোট্ট মানুষ, ভালোবাসা কী জিনিস তাই তো বোঝো না। সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। তাই বেশ, তো দিন শিখি। আপনার থেকে ভালোবাসা শিখে আমি অন্য কাউকে ভালোবাসবো। এত সোজা? আমি অত মহান নই বুঝলে। আমি ভালোবাসা শেখাবো, এরপর তুমি অন্য কাউকে ভালোবাসবে। এসব আমি সহ্য করব? কখনো না। আমি দেবদাস হতে পারবো না। প্রয়োজনে তোমায় খুন করে জেলের আসামি হব, শাস্তি হিসেবে মাথা পেতে নেব মৃত্যুদণ্ড। তবু তুমি অন্য কারো হবে এটা আমি মানতে পারবো না। কাব্যর সব কথাতে দুষ্টুমি রেস থাকে, সিরিয়াস মনে হয় না। তবে এই কথাগুলো যেন আলাদা রকম টান ছিল, জেদ ছিল, আবেগ ছিল। এবং অদ্ভুত বিষয় হচ্ছে চৈতি এইসব অনুভবও করতে পেরেছে। তার বুকের ভেতর কেমন চিনচিন করছে। সে থমকে গিয়েও হাঁটছে, চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার। এই তেদর ছেলের মায়ে একদম জড়ানো যাবে না। কাব্য নিজেও নিজেকে সামলে নিয়েছে। নিশ্চুপ চৈতির মুখ পানে তাকিয়ে বলে, তুমি আগের মতো ঝগড়া করো না কেন বলো তো? চৈতি চোখগুলো গোল গোল করে তাকিয়ে বলে, আমি কি ঝগড়ুটে? ঝগড়ুটে নাও, আমার সাথে তো খুব ঝগড়া করতে আগে। আজকাল কেমন এড়িয়ে চলো, তাই তোমার জন্য ওষুধ এনেছি, সারপ্রাইজ ওষুধ। সেটা কি? কাব্য তার ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে চৈতির হাতে দিয়ে বলে, খুলে দেখো। অনিচ্ছা সত্ত্বেও প্যাকেটে হাতে নিয়ে খুলতে লাগলো চৈতি। মোড়ানো প্যাকেটে খোলা হলে চৈতি অবাক হয়ে তাকায় কাব্যর দিকে। কাব্য হেসে বলে, ওভাবে তাকিয়ে আছো কেন?
এটা কি ধরনের সারপ্রাইজ? ও মা, চেনোনি? এটা এনার্জি বিস্কুট। এই বিস্কুটকে ঝগড়া করার জন্য আরও এনার্জি পাবে। চৈতি রেগে মেগে বিস্কুট কাব্যর হাতে তুলে দিল, চিবিয়ে চিবিয়ে বলল, আপনি অসভ্য ধরনের একটা ট্যাদর লোক। কাব্য চৈতি চলে যাওয়া দেখছে আর হাসছে। বিস্কুটের প্যাকেট ছিঁড়ে খেতে খেতে চৈতির উদ্দেশ্যে চিৎকার করে বলে, আমি কিন্তু খেয়ে নিলাম চৈত্র। তোমার পেছনে ঘোরার জন্য আমারও তো এনার্জি প্রয়োজন আছে, তাই না? ছেলেদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু ছ্যাঁচড়া হওয়া লাগে। অত অ্যাটিটিউড দেখাতে গেলে তোমায় তো আমার পাওয়া হবে না। চৈতির চোখ গরম করে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। ওর বান্ধবীরা সবাই হাসছে। কাব্য বিস্কুট খেতে খেতে নিজে নিজেকেই বলে, মেয়েদের মানানোর জন্য অনেক এনার্জির দরকার আছে বস। তাই এনার্জি বিস্কুট খাও আর এনার্জি বাড়াও কাব্য। কিছু শব্দ স্থিতিশীল অবস্থায় রুহানের মাথায় চেপে রয়েছে। জিয়াদের সরল উক্তিগুলো এখনো কানে বাজছে। সেই সাথে তার করুণ চাহনিও বরংবার চোখের দৃষ্টপটে ভেসে উঠেছে। ওই মুহূর্তে রুহানিয়া বলার মতন কিছুই ছিল না, আর না ছিল উত্তর দেওয়ার মতন কোনো ভাষা। তবে এতটুকু সে আগেই বুঝেছিল জিয়াদের মনে তার জন্য কিছু তো একটা আছে। তবে এই কথাও সত্য, এভাবে হুট করে যে জিহাদ তাকে বিয়ের প্রস্তাব দিবে এটাও সে ভেবে উঠতে পারেনি। বলা বাহুল্য, খুনাক্কারও সে টের পায়নি। রুহানের ইতস্তত চাহনি জিহাদের দৃষ্টি অগোচর হয়নি। সে রুহানিকে সহজ করতে বলেছিল, ঘাবড়ানো কিছুই নেই রোহানিয়া। আমি এখন কোনো উত্তর চাচ্ছি না। আমি শুধু আমার দিকটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি সময় নিন। আপনার পছন্দ অপছন্দ এবং আপনার সিদ্ধান্ত আমি সবসময় সম্মতি জানিয়েছি আর ভবিষ্যতেও জানাবো। আমাদের মাঝে যদি অন্য কোনো সম্পর্ক নাও হয় তাহলে আমরা বন্ধু হয়ে থাকবো। এইটুকু তো করাই যায় রোহানিয়া। প্লিজ যোগাযোগ করা অফ করে দিয়েন না, এটা আমার রিকোয়েস্ট। রুহানি তখন হ্যাঁ না কিছুই বলেনি, সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে। কফিটুকু শেষ করে শুধু বলেছিল, এবার বাসায় যেতে হবে। জিয়াদ বাদ সাধেনি, নিচে এসে রুহানিয়াকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে গেছে। বাড়ি আসার পর থেকেই বারান্দায় পায়চারি করে চলেছে রুহানিয়া, আর বারবার জিয়াদের বলা কথাগুলো ভাবছিল। সে আসলেই বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত, কি বলা উচিত। তার মন আসলে কি চায় সে তো এই বিষয়টা নিয়ে সন্দিহান। এখন তার কারোর সাহায্য, কারোর সঙ্গ ভীষণ প্রয়োজন ছিল। বিষয়টা যদি জিহাদকে ঘিরে না হতো তাহলে নিঃসন্দেহে এই বিষয়ে সে জিহাদের সাথেই আলোচনা করত। কিন্তু এখন কাকে সে বলবে মনের কথাগুলো? কে তাকে পথ দেখাবে? মায়ের সাথে তার সম্পর্ক ভালো, তবে ছোটবেলা থেকেই ভীত সঞ্চার স্বভাব তার মধ্যে থাকায় মাকে ভালোবাসার বিষয় কখনো মনের কোনো কথা বলা হয়নি, যে কারণে সে কখনো শুভ্রকে পছন্দ করার বিষয়টি বলতে পারেনি। বিষয়টা নিয়ে চৈতির সাথে আলাপ করবে সেটা নিয়েও মনে খুঁতখুঁতানি ছিল। চৈতি নিজেই তো ছোট মানুষ, সে ও কী বা পরামর্শ দিতে পারবে? চৈতি পড়ার টেবিল থেকে রুহানির অস্থিরতা খেয়াল করছিল। এতক্ষণ সে কিছুই বলেনি। এমনিতেই সে নিজের কাব্যর অত্যাচারে অতিষ্ঠ, কাউকে কিছু বলতে পারছে না। অন্যদিকে রুহানিয়া অস্থিরতার কারণ নতুন করে কি হতে পারে সেটাও সে বুঝতে পারছে না। শুভ্র ভাইয়ার কথা মনে পড়েই কি মন খারাপ হতেও পারে। সে গুটি গুটি পায়ে বারান্দা গিয়ে দাঁড়ালো। দোল্লায় বসে দোল খেতে খেতে বলল, আপাই, তোমার কি মন খারাপ? চৈতির উপস্থিতি এবং প্রশ্নে কিছুটা সংকুচিত হয়ে ওঠে রুহানিয়া। স্বাভাবিক থাকার প্রয়াসে বলে, কই না তো। তাহলে কি কিছু নিয়ে ভাবছো? না, তেমন কিছু না। তাহলে অমন মনমরা হয়ে আছো কেন? আর এমনি তোরা কথা বল। পড়া রেখে এখানে কেন এসেছিস? কিছু বলবি? এসছিলাম তো তোমার কি হয়েছে সেটা শোনার জন্য। এখন মনে হচ্ছে এই সুযোগে তোমার একটা কথা শেয়ার করি। টুলের ওপর বসলো রুহানিয়া, চৈতির কোলের উপর দুহাত রেখে বলল, আচ্ছা বল, শুনি। শুভ্র ভাইয়ের বন্ধু আছে না কাব্য, সে তো আমাকে জ্বালিয়ে মারছে। কেন? কি করেছে? কি করেনি সেটা বলো। সারাদিন ফোন দেয়, মেসেজ দেয়, কলেজের সামনে গিয়েও দাঁড়িয়ে থাকে। আজ কি হয়েছে জানো?
উৎসাহিত হয়ে প্রশ্ন করলো রুহানিয়া। কি? প্রাইভেট পড়ে বের হয়েছি কলেজ থেকে, ওই সময় দেখি সে বাইরে দাঁড়িয়ে আছে। আমার জন্য সারপ্রাইজ এনেছিল। কি সারপ্রাইজ সেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। রুহানিয়ার কৌতূহল বাড়ল, সে জিজ্ঞাসা করলো, কি সারপ্রাইজ? এনার্জি বিস্কুট। রুহানিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, বলে কিনা এনার্জি বিস্কুট খেলে আমার ঝগড়া করার এনার্জি বাড়বে। রুহানি এবার খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে চৈতির কোলে মাথা রেখে গড়াগড়ি খায়। কিছুটা বিরক্ত হয় চৈতি। এটা কি হাসির মতন কিছু হলো? চৈতির নাক মুখ কুচকে জানতে চাইলো, হাসছো কেন? রুহানিয়া কোনো রকম হাসি থামিয়ে বলল, হাসির কথা শুনে হাসবো না? কিন্তু আমি খুব বিরক্ত আপু। ওই লোকটা বলে আমায় নাকি ভালোবাসে। রুহানি এবার অবাক হয়ে বলে, কি সত্যি? সত্যি কিনা মিথ্যা তা তো জানি না, তবে সে আমায় এটাই বলেছে। মজা করে হয়তো। আমারও তাই মনে হয়, কিন্তু এজন্য কি প্রতিদিন এই মজা করা লাগবে তার? আমি কি তার বেআইন লাগি? আচ্ছা, কাব্যকে তোর কেমন লাগে? বিরক্ত লাগে। এমনিতেই কেমন লাগে? কেমন লাগবে? রুহানের চোখ পিটপিট করে তাকায়। সে যা বোঝাতে চাইছে চৈতি সেটা বুঝতে পারছে না, তাই সে প্রসঙ্গ বদলে বলল, বাদ দে, আমি তাকে বলে দেবো তোকে যেন আর বিরক্ত না করে। চৈতি খুশি হয়ে বলল, থ্যাংক ইউ আপাই। আচ্ছা চৈতি, একটা কথা বলতো। কি? কাব্য যদি তোকে সত্যিই ভালোবাসে তাহলে কি করবি? আব্বু আম্মুকে বলে দিব। রুহানিয়া হেসে ফেলে, বলে, যদি বিয়ে করতে চাই? সে তো আজও বিয়ের কথা বলেছে, বলে যে জিহাদ ভাইয়ার সাথে সেও বিয়ের প্রস্তাব পাঠাবে কিনা। শেষ কথাটা মুখ ফসকে বলে জিভ কাটে চৈতি। রুহানিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলে, জিহাদের সাথে বিয়ের প্রস্তাব পাঠাবে মানে? কিছু না পাই, আমি যাই, অনেক পড়া বাকি। রুহানিয়া চৈতির হাত টেনে ধরে আবার দোলনায় বসিয়ে দেয়। গম্ভীর হয়ে বলে, কি লুকাচ্ছিস আমার থেকে? রুহানিয়া বেশ ভালো করেই চেপে ধরেছে চৈতিকে, যাকে বলে ছাই দিয়ে ধরা। সত্যি কথা না বললে তার উপায় নেই বুঝতে পেরে গতকাল কাব্যের বলার সব কথা সে রুহানিকে বলে দেয়। রুহানিয়া দীর্ঘশ্বাস নিয়ে বলে, তার মানে তুইও সব জানিস? চৈতি অবাক হয়ে বলে, তুমিও জানো? মানে জিহাদ ভাইয়া তোমাকে ভালোবাসার কথা বলেছে? রুহানিয়া সোজা হয়ে বসলো, নখ দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলল, বিয়ের প্রস্তাবও দিয়েছে। চৈতি প্রফুল্লিত হয়ে বলল, তুমি কি বললে? এখনো কিছুই বলিনি। ও মা, কেন? ভাবার জন্য সময় দিয়েছে। কাব্য যখন তোকে বিয়ের কথা বলেছে তুই কি বলেছিলি? পাগল, আমি আবার কি বলবো? আমি কি তাকে বিয়ে করব নাকি? কেন করলে সমস্যা কি? ছেলেটা তো অনেক সুন্দর। ছাই, কত সুন্দর সুন্দর ছেলে আমার পিছে ঘোরে। তো তোর কি ওইসব সুন্দর ছেলের থেকে কাউকে পছন্দ? ইস না, আমার কাউকে সেভাবে ভালো লাগে না। মানে ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে কি, তোর এই বয়সটাই তো আগ্রহের, কৌতূহলের। তোর বয়সে ছেলে মেয়েরা রঙিন চশমা পরে রঙের দুনিয়ায় ঘুরে বেড়ায়। যা দেখে, যাকে দেখে তাকেই ভালো লাগে। কিন্তু আমার বেলায় তো এমন কিছু হয় না আপাই। তুই তাহলে নিরামিষ। তবে এটাই ভালো জানিস, এই সময়টা যে নিজেকে সংবরণ করে রাখতে পারে সেই সঠিক পথে থাকতে পারে। এজন্যই মনে হয় কাউকে আমার ভালো লাগে না। কিন্তু কাব্য ভাইয়াটা বড্ড বেশি জ্বালায় আমাকে। রুহানিয়া মুখ টিপে হেসে বলে, তাহলে বিয়ে করে তুই তাকে জ্বালানো শুরু করে দে। পাগল নাকি? কখনোই না। সে আমার থেকে কত বড়। তোর থেকে বয়সে অনেক বড় বলে কি তাকে তোর ভালো লাগে না?
জানি না আপাই, আমার এসব ভালো লাগে না। আমি কখনো প্রেম করব না। আচ্ছা বাদ দে, এসব নিয়ে বেশি ভাবিস না। প্রেম করবি না সে তো না হয় বুঝলাম, আবার কাউকে গভীরভাবে ভালোবেসে ফেলিস না। আমিও আগে বলতাম আমি কখনো রিলেশনে জড়াবো না, অথচ দেখ এমন একজনকে ভালোবেসে ফেলেছিলাম যার জন্য আমি মৃত্যুর পথও বেছে নিয়েছিলাম। ওই সময় ভাগ্যিস দেবদ্রুত হিসেবে জিহাদ এসেছিল। আপাই, আমার মনে হয় জিহাদ ভাইয়াকে তোমার ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। ভাইয়া মনে হয় আসলেই তোমাকে অনেক ভালোবাসে। রুহানিয়া স্মিত সাহস্য বলল, কি জানি। চৈতির মা জেসমিন বেগম রুমে ঢুকে চৈতিকে না পেয়ে নাম ধরে ডাকেন। চৈতি হুড়মুড়িয়ে রুমে ঢুকে বলে, আম্মু, আমি বারান্দায় ছিলাম। জেসমিন বেগম দুধের গ্লাস আর সেদ্ধ ডিম টেবিলের উপর রেখে বলেন, পড়া বাদ দিয়ে বারান্দায় কি এখন? রুহি কোথায়? আপাইও বারান্দায়, আপাইয়ের সাথেই ছিলাম এতক্ষণ। এখন খেয়ে পড়তে বস। বলে তিনি বারান্দায় যান। রুহানিয়াকে আনমনা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করেন, সব সময় রুমে ঢুকে বসে থাকিস কেন? আমার সাথেও তো একটু গল্পগুজব করতে পারিস, নাকি আমি বুড়ি হয়ে গেছি? রুহানিয়া হেসে ফেলে। বসা থেকে উঠে জেসমিন বেগমের গলা জড়িয়ে ধরে বলে, কি যে বলো না কাকি, তোমার এখনো যা সৌন্দর্য রয়েছে আমি তো আর ধারে কাছেও নেই। তিনি রুহানিয়ার গাল টিপে বলেন, হয়েছে, এখন চল নাস্তা করবি। রুহানিয়া জেসমিন বেগমের সাথে ড্রয়িং রুমে যায়। খেতে খেতে দুজনে অনেক গল্পই করে। রুহানিয়া এক মনে ভাবছে তাকে সব কিছু শেয়ার করবে কিনা, আবার বলতে গিয়েও সংকোচের কারণে বলতে পারছে না। জেসমিন বেগম বোধহয় রুহানিয়ার ভাবসাব কিছুটা বুঝতে পারলেন। জিজ্ঞাসা করলেন, এমন ইতিউতি করছিস কেন? কিছু বলবি? হ্যাঁ, না কিছু না। ভয় পাচ্ছিস কেন? কিছু বলতে চাইলে আমার নির্ভয়ে বলে ফেল, দেখি কোনোভাবে তোকে সাহায্য করা যায় কি না। রুহানিয়া কিয়ৎক্ষণ জেসমিন বেগমের মুখ পানে তাকিয়ে থেকে পাশে গিয়ে বসলো। হাত চেপে ধরে বলল, বকবে না কিন্তু। তিনি হেসে বললেন, পাগলি মেয়ে, বকবো কেন? তুই ভয় না পেয়ে বল। শুভ্রর বিষয়টুকু গোপন রেখে বিয়েবাড়ি থেকে জিহাদের সাথে পরিচয়, এখানে এসে দেখা করা, বন্ধুত্ব এবং আজকে জিহাদের দেওয়া বিয়ের প্রস্তাব সব কিছু বিস্তারিত জেসমিন বেগমকে বলল রুহানিয়া। সব মনোযোগ দিয়ে শোনার পর জেসমিন বেগম জিজ্ঞাসা করলেন, তুই কি জিহাদকে ভালোবাসিস? রুহানিয়া নত মুখে বলল, আমি ঠিক জানি না কাকি, তবে মানুষটার প্রতি ভীষণ ভরসা বিশ্বাস রয়েছে। তার ব্যবহার আচার আচরণ আমাকে মুগ্ধ করে সর্বদা। দেখ রোহি, বিয়ের ব্যাপারে ছেলে আর মেয়ের সিদ্ধান্তই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর আসে পরিবারের কথা। জিহাদ তো ওর দিক থেকে ক্লিয়ার, এখন তোকেও তো তোর দিক থেকে ক্লিয়ার করতে হবে। ভালোবাসা না থাকলেও বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পর্ক শুরু করা যায়। পরবর্তীতে ভালোবাসাটাও তখন আপনা আপনি তৈরি হয়ে যায়। কেননা যে কোনো সম্পর্কের ভিতই তো বিশ্বাস। সেখানে তুই নিজে বললি জিহাদকে তুই অনেক বিশ্বাস করিস, ভরসা করিস, আর একজন মা হিসেবে তোর চোখের ভাষাও আমি পড়তে পারি। তুই নিজেও জিহাদকে ভালোবাসিস, এটা কি তুই জানিস? রুহানিয়া অবাক হয়ে তাকায়। জেসমিন বেগম মৃদু হেসে বললেন, হ্যাঁ, কয়েকদিন গেলে অবশ্যই তুই নিজেও এটা উপলব্ধি করতে পারবি। তুই যদি আগে শিওর হয়ে নিতে চাস তাহলে জেহাদের মতো আমিও বলবো কিছুটা সময় নে, ভেবে দেখ তোর মন কি বলে, তারপর না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে। রুহানিয়া জেসমিন বেগমের কাঁধে মাথা রেখে বলল, থ্যাংক ইউ কাকি, তোমার সাথে বিষয়টা শেয়ার করার পর এখন নিজেকে কিছুটা হালকা লাগছে। আর আমারও মনে হয় কিছুটা সময় নেওয়াই ভালো হবে, তারপর উত্তর কি আসে সেটাও প্রথম তোমাকেই বলবো। তিনি রুহানিয়ার চিবুক ছুঁয়ে হেসে বললেন, পাগলি একটা। আজ 3 দিন হবে কাব্য আর চৈতিকে ফোন করে না, মেসেজ করে না, এমনকি কলেজের সামনেও আসে না। সেদিনের পরের দিনও কাব্য তার স্বভাবের মতোই সীমাবদ্ধ ছিল।
হুট করে তবে কি হয়ে গেল? কাব্যের এমনটা করায় চৈতির খুশি হওয়ার কথা থাকলেও সে খুশি হতে পারল না। উল্টে তার মনে কেমন সংশয় জেগেছে, মানুষটা সুস্থ আছে তো। এসব ভেবে ভেবে নিজের মনেই আবার প্রবোধ বকে বলে, কেন তুই ওর কথা ভাবছিস চৈত্রী? তুই যা চেয়েছিলি তাই তো হয়েছে, সুতরাং তুই এখন থেকে মুক্ত। মনে মনে সে এসব কথা এবং আর নানান ধরনের কথাবার্তা বলে মনকে বুঝিয়ে নিয়েছে। কলেজ ছুটির পর অবচেতন মনই সে আশেপাশে তাকায়, সেই আশায় যে হয়তো কাব্য আজ এসেছে। কিন্তু তার মনকে নিরাশ হতে হয়। সে বাড়িতে ফিরে দেখে মেজ কাকা কাকি, দিশা, মামা, মামি আর সমুদ্র এসেছে। চৈতিকে দেখেই সমুদ্র ছুটে এসে জড়িয়ে ধরে বলে, তুমি এসেছো সুইটহার্ট, কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। সমুদ্র জিভ কেটে বলল, ওহ সরি সুইটহার্ট। চৈতি আগে সবার সাথে কুশলাদি বিনিময় করে তারপর নিজের রুমে এলো। সঙ্গে দিশাও এলো। হিজাবের পিন খুলতে খুলতে চৈতি দিশাকে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে নাকি? দিশা অবাক হয়ে জানতে চাইলো, কি হবে? জানি না বলেই তো জানতে চাচ্ছি। হুট করে সবাই মিলে আসলি যে, সব কিছু ঠিকঠাক আছে তো? দিশা বলল, আরে হ্যাঁ, সব কিছু ঠিকঠাকই আছে। তুই জানতি না আমরা আসবো? না। বলিস কি, কাকি ফোন করেছিল রাতে, আমাদের জরুরি তলব করে ডেকে পাঠিয়েছে। কিন্তু জরুরি তরফটা কি? তুই কি এটাও জানিস না? চৈতি অসহায়ের মতন তাকিয়ে বলল, মনে তো হচ্ছে আমি কিছুই জানি না রে। শুভ্র ভাইয়ার বন্ধু জিহাদ ভাইয়ার কথা মনে আছে তোর? আছে। সে নাকি আপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়, তাই কাকি আমাদেরকে ডেকে পাঠিয়েছে। এখান থেকে গ্রাম তো বেশি দূরে হয়ে যায়, তাই আসা যাওয়ার সুবিধার্থে আমরা এখানে এসেছি। চৈতি এইসব কথা শুনে বেশ অবাকই হলো। এই রুম থেকে রুহানিয়ার মনের ভাব সম্পূর্ণ বুঝতে পারেনি চৈতি। এমনকি রুহানিয়াও নিজে থেকেও তাকে কিছু বলেনি। রুহানিয়াও যে জিহাদকে পছন্দ করে এবং বিয়েতে রাজি, একথা তাকে একবার বললে কি এমন হয়ে যেত। মনে মনে দুঃখ পাওয়ার পাশাপাশি চৈতির একটু অভিমানও হলো রুহানিয়ার উপর। সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, সবাই তাহলে বিয়েতে রাজি? আরে না, আজ জিহাদ ভাইয়া তার আব্বু আম্মুকে নিয়েই বাসায় আসবে। আগে দুই পরিবার ছেলে মেয়ে দুজনকে দেখবে, খোঁজ খবর নেবে, তারপর না বিয়ের ব্যাপার আগাবে। জিয়াদ ভাইয়ার আব্বু আম্মু না গ্রামে থাকে? এই যে আমাদের মতোই রাতে বলে রেখেছিল সকালে চলে আসার জন্য। চৈতি হতাশ হয়ে বলল, ভালোই। তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টানোর জন্য। সে ফ্রেশ হয়ে আর রুমের বাইরে গেল না। অভিমানী মনটা প্রাণোচ্ছল কারোর সঙ্গ চাচ্ছিল। দিশা এতক্ষণ থাকলেও এখন সে ড্রয়িং রুমে সবার সাথে ব্যস্ত, হাতে হাতে কাজ করে দিচ্ছে। সমুদ্র চলে এসেছে রুমে, হাতে আপেল আর কমলা। সে চৈতির দিকে তাকিয়ে বলল, তোমার কি মন খারাপ সুইটহার্ট? চৈতি মৃদু হেসে বলল, না। আচ্ছা এগুলো খাও। আমি তো এখন কিছু খাবো না। আমি এনেছি, তুমি খাবে না? সমুদ্র এমনভাবে কথাটি বলল যে চৈতি আর ফিরিয়ে দিতে পারল না। সে আপেল নিয়ে খেতে শুরু করে। সন্ধে প্রায় হয়ে এসেছে। মামি রুহানিয়াকে রেডি করানোর জন্য রুমে নিয়ে এসেছে। জেসমিন বেগমের একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছেন মামি। চৈতি চুপচাপ দেখছে, কোনো কথা বলছে না। রুহানিয়াকে দেখে তার অভিমানের পারদ বাড়তে শুরু করে। সে যে খুব ভালোবাসে তার আপাইকে, অথচ এত বড় একটা খবর একটা বারও তাকে জানানোর প্রয়োজন মনে করলো না। এত নিষ্ঠুর। কিছুক্ষণ বাদে জিহাদ ওর পরিবার সহ বাড়িতে উপস্থিত হয়। সঙ্গে তিতাস আর কাব্যও এসেছে। শুভ্র আর পুতুল ওদের আসার মিনিট 10 আগেই চলে এসেছে। রুহানিয়াকে দিয়েই নাস্তা পাঠানো হয়। সবাই ড্রয়িং রুমে উপস্থিত ছিল, একমাত্র চৈতি ছাড়া। সমুদ্র জোর করে ওকে টেনে নিয়ে যায়। জিহাদ চৈতিকে দেখে হেসে বলে, ভালো আছো? চৈতি মাথা নাড়িয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা সবাই ভালো আছেন? জিহাদ উত্তর নিয়ে ওর বাবা মাকে বলল, তোমাদেরকে বলেছিলাম না আমার একটা ধর্মের বোন আছে, এই সে। ওর বাবা মা চৈতিকে পাশে বসালেন। শুভ্র হেসে বলে,
আমার এক বোনকে বউ করতে চলে এসেছিস, আরেক বোনকে নিজের বোন বানিয়ে ফেলেছিস। ব্যাপার কি তোর? আর সব বোনকে কেড়ে নিবি নাকি? শুভ্রর কথা সবাই হেসে উঠল। রুহানিয়ার সাথে টুকটাক কথাবার্তা বলে সবাইকে অন্য রুমে পাঠিয়ে দিলেন জেসমিন বেগম। এখন শুধু বড়রাই সবাই ড্রয়িং রুমে আছে, বাকি সবার স্থান হয়েছে চৈতির রুমে। চৈতি আর দৃষ্টিতে খেয়াল করছে কাব্য কেমন যেন চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলছে না, এমনকি চৈতির দিকে একবার তাকাচ্ছেও না। রুহানিয়া আর জিহাদ বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। রুমে আছে শুভ্র, পুতুল, তিতাস, কাব্য, দিশা, সমুদ্র আর চৈতি। কাব্যর হঠাৎ এমন পরিবর্তনের কারণ খুব করে জানতে ইচ্ছা হচ্ছিল চৈতির। হঠাৎ করে অভিমানগুলো যেন তরতর করে বাড়তে শুরু করেছে। সব কিছু মিলিয়ে তার প্রচণ্ড কান্না পাচ্ছে। সবাই কি তাকে এড়িয়ে চলছে? কিন্তু কেন? ওই সময় কারেন্ট চলে যায়, গরমে হাঁসফাঁস লাগছিল। শুভ্র তখন সকলকে উদ্দেশ্য করে বলল, চল ছাদে যাই। সবাই আগে আগে যাচ্ছে আর সবার শেষে আছে চৈতি। তার কোনো কিছুই ভালো লাগছিল না, সমুদ্রের জন্য বাধ্য হয়ে আসতে হয়েছে। ছাদে এসে চৈতির একটা ভুল ধারণা ভাঙে। কাব্য আসলে চুপচাপ নয়, বরঞ্চ তাকেই এড়িয়ে যাচ্ছে। বাকি সবার সাথে হেসে হেসে কথা বলছে, দিশা আর সমুদ্রের সাথে দুষ্টুমিও করছে। সবার মাঝে থেকেও চৈতি নিজেকে ভীষণ একা মনে হচ্ছিল, অস্বস্তি হচ্ছিল খুব। তার উপস্থিতি যেন কেউ টেরই পাচ্ছে না। এতটা অবহেলা কেন করছে সবাই? চৈতি চেষ্টা করছিল নিজেকে স্বাভাবিক রাখার। দিশার সাথে কাব্যর দুষ্টুমিগুলো চোখে বাজছিল। এমনটাই বা কেন হচ্ছে? রুহানিয়ার দৃষ্টি পড়ে চৈতির উপর। বিষণ্ণ চৈতিকে দেখে সে এগিয়ে আসে, কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? চৈতি এবার কান্না চলে আসছে। যার উপর অভিমান শুরু সে এসে আবার জিজ্ঞাসা করছে কি হয়েছে। সে কাঁদলো না, কান্না আটকে রুহানের হাত সরিয়ে দিয়ে বলল, কিছু না। সব খোঁজ খবর নেওয়া শেষে দুই পরিবার বিয়েতে সম্পূর্ণ মতামত দিয়েছে। রুহানি আর দিশা এখন গ্রামে। জিহাদ তার পরিবার নিয়ে পাকা কথা গ্রামে এসেই ঠিক করেছে, বিয়ে হবে 3 মাস পর। আপাতত জিহাদ এবং রুহানিয়া চুটিয়ে প্রেম করছে। সময় সুযোগ পেলেই দুটিতে মিলে সারাক্ষণ ফোনে গুজুর ফুজুর করতে থাকে। রাত প্রায় 2টো বাজে, দুজন কারোর চোখে ঘুম নেই। জিহাদ অসহায় ভঙ্গিতে বলে, একটা কথা বলবো রুহি? রুহি সম্মতি জানিয়ে বলল, জিজ্ঞেস করার কি আছে, বলে ফেলুন। ওকে খুব দেখতে ইচ্ছে করছে। প্রতিদিনে তো ভিডিও কলে কথা হচ্ছে। ভিডিও কলে দেখা আর সামনে দেখার মধ্যে এক হলো। 2 সপ্তাহ হয়ে গেছে সামনাসামনি দেখা হয় নাই। রুহানিয়া ঠোঁট টিপে হেসে বলল, তাহলে এখন কি করা চাই? তুমি ঢাকা আসো। এখন ঢাকায় কি করে যাব? বাবা মাই বা কি ভাববে? কেউ কিছু ভাববে না, শুধু তুমি রাজি হলেই হলো, বাকিটা আমি সামনে নেব। আপনি সামলে নেবেন মানে? চৌধুরীকে দিয়ে বলাবো, ওর কথা তোমার বাবা মা ফেলতে পারবে না। ও আচ্ছা, এখন আমার বোনকে গোষ্ঠী হিসেবে ব্যবহার করছেন? এইভাবে কেন বলছো? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। রুহানিয়া হেসে বলল, মজা করেছি। বাড়িতে যদি ম্যানেজ করাতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। জিহাদ খুশি হলো। পরের দিন সকালে তিতাসকে নিয়ে চৈতির কলেজের সামনে হাজির হলো জিহাদ। চাইলে ফোনেই কথা বলা যেত, তবে জিহাদ মনে হচ্ছে সামনাসামনি ভালো মতন বুঝিয়ে বলা যাবে। ওদের দুজনকে দেখে চৈতি একটু অবাক হলো, আর মনে সে কাব্যকে খুঁজছিল, কিন্তু সে আসেনি, যে কারণে মন খারাপ হলো তার। এই কদিন কাব্য সত্যি আর কোনো ফোন করেনি, মেসেজ করেনি, এমনকি সামনেও আসেনি। এবং অবাক লাগলেও সত্যি যে চৈতি কাব্যকে ভীষণ মিস করছে, আর এখনও করে। কতবার সে নিজে থেকে কল দিতে গিয়েও ফোনটা আবার রেখে দিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। একসময় এই ছেলেটাকে তার বিরক্ত লাগতো, চরম বিরক্তকর মানুষ ছিল চৈতির কাছে। আর এখন কিনা তার শূন্যতা চৈতিকে জ্বালিয়ে মারছে। সময় বুঝিয়ে এইভাবে বদলে যায়, কী বার করার আছে? চৈতি তো আছে যে কাব্যকে মিস করতে চায়নি। কাব্য নিজেই তার অভ্যাসে পদার্পণ করেছিল, আর এখন সময় বুঝে পাল্টিয়েও গেছে, নাকি চৈতি নিজেই তাকে বদলে যেতে বাধ্য করেছে? তার চিন্তা চেতনা রেশ কাটে জিহাদের প্রশ্নে। জিহাদ জিজ্ঞাসা করে,
তোমার এখন সময় হবে না তো? চৈতি একবার হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, ক্লাস শুরু হতে এখনো 25 মিনিট বাকি, 20 মিনিট দেওয়া যাবে। জিহাদ প্রসন্ন হয়ে বলল, এটাই অনেক। কলেজের পাশের একটা ক্যাফেতে বসলো ওরা। চৈতি আনমনে জিজ্ঞাসা করে ফেলল, আজ অফিস নেই আপনাদের? জবাবে জিহাদ বলল, আমি ছুটি নিইনি, তিতাস কাব্যর জন্যে যাইনি। ভ্রুকুটি করে চৈতি জানতে চাইল, ওনার কি হয়েছে? অসুস্থ একটু। বলল তিতাস। সঙ্গে আর চোখে চৈতিকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে মনের ভাবও বোঝার চেষ্টা করে নিল। চৈতি অবশ্য কিছু বলল না, অনেকটা মুখে কুলু পেটে বসে রইল। জিয়াদ নিজের প্রসঙ্গে এসে সবটা খুলে বলল এবং অনুনয় করলো চৈতি যেন তার অনুরোধে রাজি হয়ে যায়। দ্বিমত করেনি চৈতি নিজেও, কারণ রুহানিয়া ছাড়া এখন তার নিজের রুমে ভালো লাগে না। কাব্যর মতো রুহিও নিজের অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেদিনই বিকেলে কলেজ থেকে বাড়িতে ফিরে মায়ের কাছে বায়না ধরল চৈতি রুহানিয়াকে নিয়ে আসার জন্য। মেয়ে তার বড্ড জেদি জানে, তাই সে বলেছে, ঠিক আছে, তুই নিজে ফোন করে বল। চৈতি সত্যি সত্যি ফোন করে কাকা আর কাকিকে মানিয়ে নিয়েছে। কালকে সকালের ট্রেনেই রুহানিয়াকে পাঠিয়ে দেওয়া হয়, এই হুকুমেই জারি করেছে। দিশাকেও সাথে পাঠাতে বলেছিল, তবে পড়াশোনার ক্ষতি হবে ভেবে দিশা যাওয়ার পারমিশন আপাতত হয়নি। কিছুটা মন খারাপ হলেও চৈতি মেনে নিয়েছে। কথা শেষে রুমে এসে অনেকক্ষণ পায়চারি করছে। কাব্যর অসুস্থতার কথা শুনে মনটা ভীষণ হয়েছিল সারাদিন। ক্লাসেও মন বসেনি। এমনটা কেন যে হচ্ছে কে জানে। অবশেষে সে কল করতে গিয়ে অদৃশ্য এক দেওয়ালে উপস্থিতি টের পেয়ে কল করতে পারেনি। জেসমিন বেগমকে বলেছে আগামীকাল সে কলেজ যাবে না, স্টেশনে যাবে রুহানিয়াকে আনতে। একটা দিনের কথা ভেবে জেসমিন বেগমও আর বাদ সাধেনি, শুধু জানতে চেয়েছিল সাথে জিহাদ যাবে কিনা। চৈতি মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছে। প্রত্যুত্তরে মৃদু হেসেছিল শুধু তিনি। সারা রাত তার ভালো করে ঘুম হলো না, যার দরুন সকালে ঘুম ভেঙে দেখলো চোখ দুটি লাল হয়ে আছে। সে হাই তুলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে গোসল করে সাদা রঙের একটা থ্রি পিস পরে, ভেজা চুল তাই আর বাঁধেনি। সকালে নাস্তা সেরে বেরিয়ে পড়েছে জিহাদের সাথে। স্টেশনে পৌঁছিয়ে দেখলো সেখানে কাব্য আর তিতাসও আছে। কাব্য যখন জেনেছে চৈতিও জিহাদের সাথে স্টেশনে আসবে, তখন থেকে তার মন উতলা হয়ে আছে চৈতিকে দেখার জন্য। কতদিন সরাসরি দেখা হয় না, কথা হয় না। মাঝে মাঝে সে দূর থেকে লুকিয়ে চৈতিকে দেখত, কিন্তু এতে তার মন ভরত না। তাই এতদিন পর এমন একটা সুযোগ পেয়ে মোটেও হাতছাড়া করতে রাজি হয়নি। বন্ধুর বেগতিক অবস্থা দেখে জিহাদ কিংবা তিতাস কেউ না করতে পারেনি। চৈতি গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, ওদের মাঝখানে তিতাস দাঁড়ানো। কাব্য ছটপট করছিল কথা বলার জন্য, কিন্তু কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। অন্যদিকে কাব্য এতদিন পর দেখা মাত্র চৈতির অভিমানের পারদ তত্তর করে বাড়তে থাকে, অথচ মানুষটার উপর অভিমান করার কোনো অধিকারই তার নেই। তবুও যেন অদৃশ্য এক অধিকার চেয়ে এসে তার মস্তিষ্কে জোর খাটাচ্ছে। তিতাস কাব্যের মনের অবস্থা বুঝতে পেরে ভাবতে লাগলো কিভাবে দুজনের কথা বলিয়ে দেওয়া যায়। হুট করে খেয়াল হলো কাব্য নিজেই সাদা শার্ট পরেছে। আচমকা যেন বিশাল এক আইডিয়া আকাশ থেকে তার উপরে পড়ল। ভিতর ভেতর উত্তেজিত হলেও নিজেকে সামলে নিয়ে বলল, কি ব্যাপার, দুজনেই দেখছি ম্যাচিং ম্যাচিং প্ল্যানিং বুঝি। চৈতি ঝুঁকে একবার আর দৃষ্টিতে কাব্যর দিকে তাকালো, রাগান্বিত স্বরে বলল, প্ল্যানিং কেন হতে যাবে? সে সাদা পরবে জানলে কশ্মিন কালেও আমি আজ সাদা পরতাম না। মুখে এই কথা বললেও মন যে বলছিল অন্য কিছু। এতদিন পরও চৈতির এমন কঠোরতা দেখে মনে মনে আহত হয় কাব্য। তিতাসা সেদিনের বুদ্ধি সব বিফলে গেল। সে চৈতির মনে জায়গা নিতে পারেনি। এখনও কাব্য তার কাছে বিরক্ত করা একজন ব্যক্তি, অন্তত কথাবার্তা তো সেটাই প্রমাণিত। কাব্য আর কিছু না বলে বসে পড়ল। শরীরটা ভালো লাগছে না, জ্বর এখনও কমেনি। চৈতির সাথে দেখা হবে এই খুশিতে মন এতক্ষণ উৎফুল্ল থাকলেও চৈতি স্পষ্ট বাক্যে তার সকল উৎফুল্লতা উবে গিয়ে মনে একরাশ কষ্ট ভর করেছে। কাব্য নীরবতা দেখে চৈতি ভীষণ অবাক হলো। আগে কাব্য তো এমন ছিল না। চৈতি জিহাদের কানে কানে কিছু বলে কাব্যর পাশে কিছুটা দূরত্ব রেখে বসলো। তিতাস নিশ্চুপ হয়ে কাব্যর অন্য পাশে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ বাদে জিহাদকে দোকান থেকে আসতে দেখে চৈতি উঠে এগিয়ে যায়, জিনিসগুলো নিয়ে ফের এসে কাব্যর পাশে বসে। নিন। কাব্য অবাক হয়ে তাকায় চৈতির দিকে। চৈতি ভ্রু কুঁচকে রেখেছে।
কাব্য তাকাতে দেখে কুচকানো ভ্রু আরও কিছুটা কুচকে ফেলে, জিজ্ঞাসা করে, ওভাবে তাকিয়ে আছেন কেন? জ্বরে তো দেখে একদম কাবু হয়ে গেছেন। কাব্য নিশ্চুপ। চৈতি বলল, জ্বরের জন্য বুঝি এনার্জি কমে গেছে, নাকি জ্বরের আগে থেকেই আমায় মানানোর এনার্জি কমে গেছে? সেদিন মনে হয় এনার্জি বিস্কুট সম্পূর্ণ খাননি। নিন, এখন এনার্জি বিস্কুট খেয়ে আপনি ফের আমায় মানানোর জন্য এনার্জি তৈরি করুন, আর আমি ঝগড়া করার জন্য এনার্জি তৈরি করি। কাব্য হেসে ফেলে। তার চোখে পানি চলে আসে। জ্বরের প্রভাবে নাকি খুশিতে সেটা বুঝতে পারছে না। তিতাস আর জিহাদ এতক্ষণ চুপচাপ ওদের দেখছিল আর কথাগুলো শুনছিল। চৈতির স্বাভাবিক ব্যবহারে ওরা ভীষণ খুশি। এর মাঝে ট্রেন এসে পড়ে স্টেশনে। জিহাদ তিতাসের উদ্দেশ্যে বলল, চল আমরা গিয়ে রুহিকে খুঁজি। তিতাস মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। চৈতি বিস্কুটের প্যাকেট ছিঁড়ে এগিয়ে দিয়ে বলল, হাঁ করে তাকিয়ে আছেন কেন? এনার্জি বিস্কুট খান আর এনার্জি বাড়ান। কাব্য এবারও হাসে, বলে, তোমার হাতটাকে একটু ধরতে দেবে চৈত্র? এত ভালো কেন দেখতে বলো? তোকে পেলে দুনিয়া অচল। আমি জেগে থাকি তোরই জন্যে রোজ। ধীরে ধীরে ধরা পড়বি আয়, তোকে বেঁধে নেব ইশারায়। কি যে অবস্থা আমার একটু বোঝ। আজই মনটা থাকে তোরই আঁকে বাঁকেতে, তিলে তিলে যায় মরে কি বেঘরে তোকে বলে বোঝানো দায়। হাওয়ারা চুপি চুপি কানে বলে গেল তুই আমার, ফেরারি মন কেন শুধু বলে তুই আমার। কাব্যর গান গাওয়া শেষ হলে চৈতি আর চোখে একবার তাকালো। কেমন জানি লজ্জা লাগছে তার। কাব্যর চোখে মুখে একরকম মাদকতা রয়েছে। চৈতি স্পষ্ট খেয়াল করছে এটা। দমকা হয় চুলগুলো উড়ে মুখের উপর এসে বিরক্তি করছিল ভীষণ। চৈতির চুলগুলোকে কানের পিঠে গুজে দিল। কাব্য বাধা দিয়ে বলল, চুলগুলোকে আটকাচ্ছ কেন? ওদের উঠতে দাও। বিরক্ত লাগছিল। কাব্য হাসি মুচকি এসে বলে, সে তো প্রথম প্রথম আমাকেও তোমার বিরক্ত লাগতো, মানিয়ে তো নিয়েছো তাই না? এমনভাবে বলছেন কেন? আপনি বিরক্ত করতেন বলেই তো বিরক্ত লাগতো। আচ্ছা বেশ মানলাম। এখনও কি বিরক্তিকর আমিটাকে বিরক্ত লাগে তোমার? চৈত্র তুমি ভীষণ কিপটে জানো। চৈতি চোখ দুটো বড় বড় করে তাকালো কাব্যর দিকে, চোখের ভাষায় উত্তর পাওয়া আকাঙ্ক্ষা। কাব্যর সামনে দৃষ্টি রেখে বলল, সকালে হাতটা ধরতে চাইলাম, দিলে না। এখন গানের ভাষায় নিজের মনের কথা জানালাম, সেখানেও কোনো রেসপন্স করলে না। তুমি এমন কেন? কথাগুলো বলে শেষ করে পাশে বসে থাকা চৈতির দিকে তাকালো কাব্য। চৈতি এতক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেও এবার সে দৃষ্টি সরিয়ে নিয়েছে। দুজনে বর্তমানে আছে বিশাল নদীর বুকে, নৌকার মাঝে। মাঝি তার দক্ষ হাতে বৈঠা চালাচ্ছে। নীরব শীতল নদীর বুক চিরে বয়ে চলেছে ডিঙি নৌকাটি। বিকেলের শীতল বাতাসে মনোরম পরিবেশটিকে আরও মোহনীয় করে তুলেছে সময়। সকালে চৈত্রী হাত বাড়াতে গিয়েও পারেনি। সেই সময় রুহানিয়া জিহাদ আর তিতাস চলে এসেছিল। কাব্যর আবদার বেমালম ভুলে গিয়ে চৈতি দৌড়ে গিয়ে রুহানিয়াকে জড়িয়ে ধরেছিল। বাড়ি ফেরার পথেও কাব্যর সাথে তেমন করে কথা হয়নি। বাড়িতে আসার পর চৈতির সেটা খেয়াল হয়েছে এবং আর কোনো কিছু না ভেবেই সে কাব্যকে ফোন করেছিল। ছোট্ট আবদারটিকে উপেক্ষা করে যাওয়াতে কাব্য ভীষণ মন খারাপ হয়েছিল। একটু আধটু অভিমানও হয়েছিল বই কি, কিন্তু সে তো আর চৈতির মতন তার অভিমানগুলো বুঝিয়ে দিতে পারে না, মন খারাপ করে বসে থাকতে পারে না। তাই যতটা পেরেছে পথের সবার সাথে স্বাভাবিক থেকেছে, হেসে কথা বলেছে। এমনকি জ্বরও তখন তাকে কাবু করতে পারেনি। তবে তার মন বলেছিল বাড়ি ফিরে চৈতি নিশ্চয়ই তাকে ফোন করবে। তার মনের কথা সত্যিই হয়, সত্যিই চৈতি তাকে ফোন করেছিল, যার দরুন কাব্যর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠেছিল। দুজনের কথা বলে ঠিক করেছিল আজ বিকেলেই দেখা করবে। চৈতি মনে মনে অতীতের কথাগুলো ভাবছিল। এবার সে জিন্স হাঁটুর নিচ অবধি ভাঁজ করে নিয়ে পানিতে পা নামালো। কাব্য আতকে উঠে বলল, কি করছো? চৈতি কাব্যর দিকে তাকিয়ে বলল, ভয় পাচ্ছেন কেন? পানিতে নামবো না। যদি পড়ে যাও, পা উঠিয়ে বসো। পড়ে গেলে আপনি তুলবেন? সব সময় মজা ভালো লাগে না চৈত্র, প্লিজ পা উঠিয়ে বসো। নৌকা দুলছে দেখেছো? প্লিজ চৈত্র। চৈতি কাব্যর কপালে হাত রেখে বলল, ও মা, এমন করছেন কেন? জ্বর বেড়েছে বুঝি?
এমনিভাবে চৈতির আদরের ছোঁয়া সে প্রথম পেল। পিঠের মেরুদণ্ড দ্বারা মনে হলো শীতল এক হাওয়া বয়ে যাচ্ছে। বুকের ভেতরে ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। অজানা এক ভালো লাগার সমুদ্রের অতলে ডুবে যাচ্ছে সে। স্থির দৃষ্টিতে চৈতির মুখের দিকে নিবদ্ধ। কাব্য খুব করে ইচ্ছা করছিল চৈতির হাস্যোজ্জ্বল দু চোখ পাতায় হালকা করে চুমু খেতে। ততক্ষণে চৈতি হাত সরিয়ে নিয়েছে। কল্পনার রাজ্য থেকে কাব্য তখনও নিস্তার পায়নি। চৈতি দুষ্টুমি করে পানি ছিটিয়ে দিল কাব্যর মুখে। কাব্য হকচকিয়ে ওঠে। কিছু বলার পূর্বেই দেখে চৈতি পানি থেকে এখনো পা ওঠায়নি, উল্টো পানিতে পা দিয়ে ঝাপাঝাপি করছে। এতে পানিতে অদ্ভুত ঝুপঝাপ কলকলানির মতন শব্দ হচ্ছে। চৈতিকে এইভাবে প্রাণোচ্ছল দেখতে যেমন ভালো লেগেছিল, তেমনি পানির এই অদ্ভুত শব্দও ভালো লাগছিল। এত ভালো লাগার মাঝে কাব্যর মনে ভয় কাটেনি। সে বারবার অনুনয় করে বলছে, প্লিজ পা উঠিয়ে বসো না চৈত্র, কেন কথা শুনছো না? চৈতি তখনও পা দিয়ে পানিতে শব্দ করছিল। এবার সে নিজেই একটা হাত কাব্যর দিকে এগিয়ে দিয়ে বলল, এতই যখন ভয়, ঠিক আছে, আপনি তবে আমার হাত ধরে রাখুন, তাহলে নিশ্চয়ই আমার আর পানিতে পড়ে যাওয়ার ভয় থাকবে না। চৈতি নিঃসংকোচে বলার কথাগুলো মাঝ বরাবর তলিয়ে যাচ্ছিল কাব্য, তবে সুযোগ হাতছাড়া করল না। শক্ত করে নিজের হাতের মুঠোয় চৈতির হাত চেপে ধরে বসে রইল। নিজের প্রাণের বিনিময়ে হলেও এই মেয়েটিকে তার আগলে রাখতে হবে। কাব্যর এমন নিস্তব্ধতা চৈতি মুচকি হেসে বলল, আচ্ছা, তখন জিজ্ঞেস করলেন আমি এমন কেন, আমি আসলে কেমন? তুমি জানো না? তুমি একটা নিরামিষ। তাই? তাহলে আর উপায় কি? উপায় একটাই। শুনি, কি উপায়? আমায় বিয়ে করে নাও, তোমায় আমিষ বানানোর দায়িত্ব আমার। কি? কাব্য ভয় পেয়ে যায়। যদি এমন রিয়াক্ট করছে কেন? আবার রেগে না যায় মেয়েটা। সে কথা পাল্টে বলল, আরে মজা করেছি। বরং এবার যেন চৈতির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে নত মুখে বলল, মজা করে বলছেন? কাব্য পড়ল বিপাকে। সে না জানি কি বলবে আর চৈতি যে এমন রিয়াক্ট করবে, তাই সে চুপ করে থাকাকেই শ্রেয় মনে করল। চৈতি ফের বলল, চুপ করে আছেন কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি। তুমি এমন রিয়াক্ট করছো কেন? আমি কোনো রিয়েক্ট করিনি, আপনি বলুন। কি বলবো? আমি যা জানতে চেয়েছি। তুমি কি জানতে চেয়েছো? চৈতি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি মজা করছেন আপনি আমার সাথে? তা একটু করছে অবশ্য। চৈতি হাত ছাড়িয়ে নিল কাব্যের হাত রেখে। রাগ করে অন্যদিকে তাকিয়ে আছে। প্রচণ্ড মেজাজ খারাপ তার। পানিতে ঝাঁপ দেবে কিনা বুঝতে পারছে না। ঝাঁপ দিলে মৃত্যুও হতে পারে, কারণ সে সাঁতার জানে না। চৈতির হুট করে এমন রেগে যাওয়াতে কাব্য ভয় পাচ্ছে। জেদের বসে সত্যি সত্যি আবার পানিতে না ঝাঁপ দেয়। কাব্য একটু এগিয়ে গিয়ে চৈতির কাছে বসলো। পিছন থেকে জড়িয়ে ধরে চৈতির দুহাত নিজের হাতের মুঠোয় নিল। থুতনি রেখেছে চৈতির কাঁধে। মুহূর্তেই যেন জমে গেল চৈতি। একটু আগে মাথায় আসা উল্টাপাল্টা সকল চিন্তা যেন হঠাৎ করেই তল্পিতল্পা নিয়ে কোথাও পালিয়ে গেছে। কাব্য মিহি কণ্ঠে জিজ্ঞাসা করল, আমার বউ হবে চৈত্র? চৈতি ঘাড় ঘুরিয়ে একবার তাকালো কাব্যর দিকে। কে জানি তার ভীষণ কান্না পাচ্ছে। এই কান্না দুঃখের নয়, সুখের। কত শত ভালোবাসার প্রস্তাব সে পেয়েছে। কতভাবেই না এক একজন প্রপোজ করেছে, কিন্তু কাব্যর মতো এমন করে কেউ কখনো বলেনি আমার বউ হবে চৈত্র। ইস, ছোট্ট একটা লাইন। কিন্তু মনে হচ্ছিল পৃথিবীর সকল সুখ আনন্দ উচ্ছ্বাস কেবলমাত্র এই লাইনটিতেই আটকে আছে। সে তার চোখের পানি সংবরণ করতে পারল না। টুক করে দুফোঁটা চোখের পানি পড়ল কাব্যের হাতে। চৈতির মুখে কোনো উত্তর নেই, তবে কাব্য তার উত্তর পেয়ে গেছে। সে চৈতির মাথায় আলতো করে চুমু খেয়ে বলল, আজকের বিকেলটা আমি তোমাকে উৎসর্গ করলাম চৈত্র। আজকের বিকেলটা শুধুই তোমার নামে, চৈত্রের বিকেল। ভালো লাগা ভালোবাসার আবেশে নিজেকে জড়িয়ে নিয়েছে চৈতি। সে কোনো রকম কথা বলল না। নৌকায় ঘোরা শেষ করে অন্য কোথাও যায়নি আর। বাড়িতে প্রাইভেট পড়ার কথা বলে বের হয়েছিল। দেরি হয়ে গেলে সমস্যা হতে পারে। কাব্য চৈতির বাড়ির একটু আগ পর্যন্ত পৌঁছে দিয়েছে। যতক্ষণ চৈতিকে দেখা গিয়েছে ততক্ষণ দাঁড়িয়েছিল। শেষ সীমানায় গিয়ে চৈতি একবার পিছু ফিরে তাকায়। চোখে মুখে লাজুকতার হাসি।
তারপর দৌড়িয়ে চলে যায় বাড়ির ভেতর। কাব্য নিজেও মুচকি হাসে চৈতির এহেন অবস্থা দেখে। বাড়িতে ফিরে বাবার মুখোমুখি হতে হয় চৈতিকে। তখনও তার চোখে মুখে হাসির ছোঁয়া। বাবার থমথমে মুখটা দেখে হাসি কিছুটা নিভল। কেমন যেন ইতস্তত ভাব। বাবাকে এড়িয়ে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায় চৈতি। সেই সময়ে বাবার গম্ভীর কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে পড়ল চৈতি। এদিকে আসো। চৈতি বাবার সামনে দাঁড়ালো। মাথা নত তার, ভয় ভয় হচ্ছে। সামনের সোফায় বসে আছেন আনিস ইসলাম। কিছুটা দূরত্ব দাঁড়িয়ে রয়েছেন জেসমিন বেগম আর রুহানিয়া। আনিস ইসলাম মেয়ের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে? প্রাইভেট পড়তে। মিথ্যাটা বলতে গিয়েও কণ্ঠস্বর কিছুটা কেঁপে উঠল চৈতির। আনিস ইসলাম ধমকে উঠলেন, হুঙ্কার দিয়ে বললেন, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার সামনেই দাঁড়িয়ে তুমি অনায়াসে মিথ্যা বলে যাচ্ছ। একটুও ভয় করছে না তোমার? চৈতি ভয়ে কেঁপে ওঠে। জেসমিন বেগম তার স্বামীকে জিজ্ঞাসা করেন, তুমি দেখেছো ও প্রাইভেট পড়তে গেছে? প্রাইভেটের নাম করে ও অন্য ছেলের সাথে ঘুরে বেড়ায়। চৈতি কেঁদে ফেলে, কথা বলতে পারছে না কোনো। আনিস ইসলাম ফের বললেন, ছেলেটা কে? চৈতি কেঁদে ফেলে, কথা বলতে পারছে না কোনো। কাঁদছো কেন এখন? আমার প্রশ্নের উত্তর দাও। খবরদার মিথ্যা কোনো গল্প শোনানোর চেষ্টা করবে না। আমি স্পষ্ট দেখেছি তুমি নৌকায় একটা ছেলের সাথে ঘুরছিলে। সেই ছেলেটা কে আমি জানতে চাচ্ছি। চৈতি প্রথমে মুখটা খুললেও পরে ধমকের পর ধমক খেয়ে কাপা কাপা গলায় বলে, কাব্য। কাব্য মানে শুভ্রর বন্ধু? চৈতি উপর নিচ মাথা ঝাঁকায়। তিনি রুহানিকে বলেন চৈতিকে রুমে নিয়ে যেতে। এরপর কল দিলেন শুভ্রকে। রুমে গিয়ে অজরে কাঁদতে থাকে চৈতি। রুহানিয়া ওকে জড়িয়ে ধরে কান্না থামানোর চেষ্টা করছে। তার নিজের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাব্যর সাথে চৈতির সম্পর্ক হয়েছে, অথচ এটা সে বুঝতে পারেনি। জিহাদের ফোন আসে মিনিট 10 পরে। চৈতিকে জড়িয়ে ধরে রেখেই ফোন রিসিভ করলো রুহানিয়া। ওপাশ থেকে জিহাদ ব্যস্ত ভঙ্গিতে বলল, বাড়িতে কি কিছু হয়েছে? রুহানিয়া উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, সবটা জানি। চৌধুরী বাবা শুভ্রকে ফোন দিয়ে অনেক রাগারাগি করেছে। অফিস ছুটির পর কাব্যকে নিয়ে বাসায় যেতে বলেছেন। শুভ ফোন দিয়ে জোর করে আমাদের সঙ্গেও রাগারাগি করেছে। কি হয়েছে তুমি জানো কিছু? সবটা জানি। চৈতি প্রাইভেট পড়তে গিয়েছিল, মাত্র বাসায় ফিরেছে। কাকা নানি দেখেছে কাব্যের সাথে নৌকায় ঘুরতে। চৈতিও স্বীকার করেছে। এর চেয়ে বেশি কিছু জানে না। তুমি কাব্য ভাইয়াকে জিজ্ঞাসা করো। কাব্য বাসায় নেই, আইতাছে। আসুক আগে, তারপর সবটা শুনছি। সন্ধ্যায় কি তোমরা আসবে? দেখি কাব্য আসুক আগে। ঠিক আছে। ফোন রেখে রুহানিয়া চৈতিকে শান্ত করার চেষ্টা করে চলেছে। তবে হ্যাঁ, কোনো রকম জেরা কিংবা প্রশ্ন করেনি। শান্ত হলে চৈতি নিজে থেকে সবটা বলবে। চৈতি মুখে সবটা শোনার পূর্বেই কোনো রকম বলা কওয়া ছাড়াই মিনিট 20 মধ্যে বাড়ি এসে উপস্থিত হয়েছে শুভ্র, কাব্য, জিহাদ আর তিতাস। ওদের সামনে গম্ভীর হয়ে বসে আছেন আনিস ইসলাম। তিনি সরাসরি কাব্যর দিকে প্রশ্ন ছুড়লেন, কবে থেকে আমার মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক? কাব্যর ভেতর ভেতর ভীষণ ঘাবড়ে গেলেও আনিস ইসলামের সামনে সহজ থাকার চেষ্টা করলো। বলল, মিথ্যা বলছো কেন? আমি নিজে দেখেছি তোমাদের নৌকায় ঘুরতে। নাকি ধরা পড়ে এখন সবকিছু অস্বীকার করতে চাইছো? চৈত্রী তোমার চেয়ে বয়সে অনেক ছোট। এত মেয়ে থাকতে চৈত্রীকেই কেন তুমি ভালোবাসলে? উত্তরটা আমি জানি, শুধুমাত্র টাইম পাস করার জন্য। তুমি শুভ্রর বন্ধু, সেই হিসাবে এই বাসায় তোমার যাতায়াত আমি সহজভাবেই নিয়েছিলাম। তাই বলে আমার মেয়ের সাথে ভালোবাসার নাটক করে ওর জীবন নষ্ট করে দেবে? এটা তো একজন বাবা হয়ে আমি মেনে নেব না। কয়েক সেকেন্ড নীরব থাকলো কাব্য। তারপর ধীরতার সঙ্গে বলল, আপনার কেন মনে হচ্ছে আমি চৈত্রের সাথে টাইম পাস করব? আমি সত্যি ওকে ভালোবাসি। আপনি যদি চান যখন তখন আমি ওকে বিয়ে করতেও রাজি। চৈত্রী রাজি? এই পর্যন্ত কাব্য চুপ হয়ে যায়। বড্ড দোদনায় আছে সে।
চৈতি মনের ভাব সম্পর্কে অবগত সে, কিন্তু বাবার ভয়ে যদি চৈতি এখন রাজি না হয় তবে? এত সব অনিশ্চিত থাকার পর কাব্য দমে গেল না। সে পূর্বের দৃঢ়তার সঙ্গেই বলল, আমি জানি না সঠিক, তবে ও রাজি হলে আমি সর্বদাই প্রস্তুত বিয়ের জন্য। তোমার বাবা মাকে আনতে পারবে? কাব্য এক বাক্যে বলে দেয়, হ্যাঁ। ঠিক আছে, তবে তাই হোক। 2 দিন সময় দিলাম তোমায়। তোমার বাবা মাকে নিয়ে আমার বাসায় হাজির হবে। দেখি কতটুকু ভালোবাসো তুমি আমার মেয়েকে। 2 দিন সময় লাগবে না, আমি কাল সকালে বাবা মাকে নিয়ে আসবো। আপনি যদি চান আজও সম্ভব। 3 ঘন্টার মধ্যে হাজির হব আমার পরিবারকে নিয়ে। আনিস ইসলাম কাব্যর এতটা কনফিডেন্স দেখে আর কি বলবেন বুঝতে পারছে না। তিনি নীরবে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, এত তাড়াহুড়া করার দরকার নেই, কালই নিয়ে এসো। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। রাত্রি 12টার বোধ হয় বেশি বাজে। দু চোখের পাথায় ঘুম নেই চৈতির। কেঁদে কেটে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। কাব্যর উপস্থিতি টের পেয়েও কাছে যেতে পারেনি। তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা সম্পূর্ণ জানেও না সে। শুধু রুহি আপুর থেকে শুনেছিল কাল নাকি কাব্য ওর পরিবারকে নিয়ে এই বাড়িতে আসবে। মনের ভিতর ভীষণ ভয় কাজ করছে। সত্যি সত্যি কাব্য আসবে তো? চিন্তার পোহরে অন্তিম সময় পূর্বেই রুমের লাইট জ্বলে ওঠে। মাথার সামনে উঁচু করে চৈতি দেখতে পাই জেসমিন বেগমকে, তার হাতে খাবার প্লেট। রুমের লাইট জ্বলতে দেখে বোধহয় রুহানিয়া বারান্দা থেকে রুমে আসে। তার হাতে ফোন, হয়তো জিহাদ ভাইয়ের সাথে কথা বলছিল। চৈতি আবার শুয়ে পড়ল। জেসমিন বেগম তখন চৈতির হাত টেনে বললেন, উঠ, খাবি চল। চৈতি ভাঙা গলায় বলল, খাবো না। খাবি না মানে কি? খাবার কি দোষ করেছে? চৈতি চুপ করে রইল। টেবিলের উপর খাবার প্লেটটি রেখে মেয়েকে টেনে তুললেন জেসমিন বেগম। প্লেটে হাতে নিয়ে ভাত মাখতে মাখতে বললেন, যত যাই হয়ে যাক না কেন, কখনো খাবারের সাথে রাগ করবি না। তাছাড়া এখানে তো অন্য কারোর দোষ দেখছি না আমি। তুই আমায় মিথ্যে বলে প্রেম করতে যাস? চৈতি গলা ধরে আসছে, চোখ ভারী হয়ে গেছে অশ্রুতে। জেসমিন বেগম ভাতের লোকমা মুখের সামনে ধরে বললেন, কান্নাকাটি পরে করবি, আগে হা কর, হা কর বলছি। মৃদু ধমক শুনে খাবার মুখে নিল চৈতি। সেই সাথে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। জেসমিন বেগম বললেন, কাঁদছিস কেন? প্রেম করতে গেলে বাবা মায়ের কাছে একটু মিথ্যে বলাই লাগে। আমিও বলেছিলাম। চৈতি এবার একই সাথে অবাকও হলো। রুহানিয়াও এগিয়ে এলো কাহিনী কি শোনার জন্য। জেসমিন বেগম বললেন, তোরা এভাবে কেন তাকিয়ে আছিস? তোর বাবার সাথে তখন আমার সম্পর্ক হয়, তখন আমি অনার্স 2য় বর্ষের ছাত্রী ছিলাম। তোর বাবা ছিল আমার মামাতো ভাইয়ের বন্ধু, সেখান থেকেই পরিচয়। তারপর ভার্সিটিতে দেখা, চিঠি আদান প্রদান, মুঠোফোনে অল্প স্বল্প কথাবার্তা বলতাম লুকিয়ে লুকিয়ে। একদিন তো তোর মতোই বাবার কাছে ধরা খেয়ে গেলাম। সে কি বকা ঝকা! তোর নানা ওই মুহূর্তে আমায় অন্য জায়গায় বিয়ে দেবে বলে মনস্থির করলো। আমার মামাতো ভাই তখন তোর বাবাকে এই খবর দিয়েছে। তোর বাবা তখনই আমার বাবার পায়ে ধরে আমায় ভিক্ষা চেয়েছে, কান্নাকাটি করে। একটু বলে থামলেন তিনি। চৈতি অস্পষ্ট স্বরে বলল, তারপর আর কি? বাবা রাগী হলেও মন নরম ছিল। তোর বাবার কান্নাকাটিতে গলে গেছিল। পরে 2 পরিবার মিলে পরের দিনই আমাদের বিয়ে দিয়ে দেয়। আমার কি মনে হয় জানিস? তোর বাবাও বোধহয় এটাই করবে। ঘটনা ঘটল ভিন্ন। সকালে কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল চৈতি। সেই সময়ে গম্ভীরভাবে রুমে প্রবেশ করলেন আনিস ইসলাম। একবার মেয়ের মুখের দিকে তাকালেন, বললেন, আজ তোমার কলেজে যেতে হবে না। কেন যেতে হবে না এই প্রশ্নটি চৈতি মনে মনে করলেও মুখে করতে পারল না। সে নীরবে হিজাবের পিন খুলছিল। কাব্য কি আজ সত্যিই আসবে কিনা জানতে ইচ্ছে হচ্ছিল খুব। গতকাল বাবা ফোন নিয়ে গেছে। কাব্য বেশ কয়েকবার রুহানিয়াকে ফোন করেছিল রাতে। চৈতি ঘুমিয়ে থাকায় আর জাগাতে বলেনি। সে কলেজে ইউনিফর্ম বদলানোর জন্য রুমের দরজা লাগাচ্ছিল, তখন আনিস ইসলাম কণ্ঠে শুনতে পেল, আমি ঠিক করেছি, চৈত্রীকে হোস্টেলে পাঠিয়ে দেব। কাঁধে কারোর স্পর্শ পেয়ে ঘুরে তাকালো চৈতি। রুহানিয়া আশ্বস্ত স্বরে বলল, ভেঙে পড়িস না, কাব্য ভাই আসতেছে। রুমের দরজা লক করতে করতে চৈতি বলল, বাবা কি বলেছে শুনেছো?
শুনেছি, বলল আগে কাব্য ভাইয়া তার পরিবার নিয়ে এখানে আসুক, কথাবার্তা বলে যার সিদ্ধান্ত নেওয়া যাবে। চৈতি নিরাশ হয়ে বলল, বাবা বোধহয় আমাদের সম্পর্ক মেনে নেবে না। বাড়িতে সকালে অবাক করে দিয়ে সকাল 10টা নাগাদ কাব্য ওর বাবা মাকে নিয়ে চৈতির বাসায় আসে। সঙ্গে প্রতিবারের মতন এবারও জিহাদ, তিতাস আর শুভ্র রয়েছে। প্রথম শুভ্র বিষয়টা মেনে নিতে পারেনি, রাগ করেছিল ভীষণ, কিন্তু সময়ের বিবর্তনে মানতে বাধ্য হয়েছে। তাছাড়া কাব্য তার খুব কাছের বন্ধু, ওর ভালো খারাপ সবটাই জানা আছে। সেই হিসাবে কৌশলে কাব্য অবশ্যই চৈতির জন্য নির্ভরযোগ্য ছিল। একজন ভাই হিসাবে বোনের জন্য এমন জীবনসঙ্গী কেউ পায়ে ঠেলে দেবে না। বন্ধুত্বের খাতিরে হোক কিংবা বোনের সুন্দর ভবিষ্যতের জন্য হোক, শুভ্র সত্যটাকে সমর্থন করেছিল। তাই সেও চাই কাব্যর জীবনে চৈতি আসুক। জেসমিন বেগম আপ্যায়নের ত্রুটি করলেন না একদম। কাব্যের বাবা মা ছেলের সাফাই গাইলেন না, বরং চৈতিকে খুব করে চাইলেন। সাফাই গাওয়ার শুভ্রই গিয়েছে। আনিস ইসলাম খুব একটা কথাবার্তা বলেননি, তিনি যতটা পেরেছেন নীরবেই থেকেছেন। দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কথোপকথন শোনার বৃথা চেষ্টা করছিল চৈতি। এক পর্যায়ে আনিস ইসলাম কাব্যর বাবা মায়ের উদ্দেশ্যে বললেন, আমাদের মেয়ে এখনো বেশ ছোট, মাত্র কলেজে উঠেছে। অভাব অনটন তেমনভাবে আমাদের গ্রাস করেনি বলে মেয়েকে আমরা অনেকটা পুতুলের মতো করে বড় করেছি। এখন বিয়ের পরও যে পুতুলের মতো হাত পা গুটিয়ে বসে থাকবে, এটা তো হয় না। ও এখনো রান্না বান্না, সংসারের কোনো কিছুই বোঝে না, জানে না। বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। কাব্যর বাবা কবির রহমান বললেন, ভাই সাহেব, আপনি যা বললেন সবই সত্য, কিন্তু আমরা তো শুধু আমাদের ছেলের জন্য বউ নিতে আসিনি, আমরা একটা মেয়েও নিতে এসেছি আমাদের জন্য। আমার 2 ছেলে, ছোট ছেলে রাজশাহী থেকে পড়াশোনা করে। মেয়ের অভাব আমার সংসার জীবনের শুরু থেকেই। চৈত্রী হবে আমার বড় মেয়ে। আল্লাহ দাদর কোনো কিছুর কমতি রাখবো না। তাছাড়া নিজের ছেলে বলেও বলছি না, এটা সত্য যে আমার ছেলেদের মতো ছেলে হয় না। সত্যি বলছি নাকি মিথ্যা বলছি যাচাই করার জন্য একদিন সময় করে আমার বাসায় চলুন। এলাকার লোকজনের থেকে খোঁজখবর নিন। যদি কোনো খারাপ রিপোর্ট পান আমার ছেলেকে, আমি নিজে থেকে বলবো চৈত্রীর জীবন থেকে সরে যেতে। শুভ্র কবির রহমানের সমর্থন করে বলল, আঙ্কেল কিন্তু ঠিক কথা বলেছে কাকা। পড়াশোনার জন্য কলেজ লাইফ থেকে আমি ঢাকায় থেকেছি। সেখান থেকেই কাব্য, জিহাদ, তিতাস আর আমি বন্ধু। একসাথে কলেজ লাইফ, ভার্সিটি লাইফ পার করেছি। এখন একসাথে একটা কোম্পানিতে জব করছি। সেই হিসাব করতে গেলে আমি কিন্তু ওদের কম ভালো চিনি না। কাব্য, জিহাদ যদি খারাপই হতো তাহলে নিশ্চয়ই আমি ভাই হয়ে চাইতাম না ওরা আমার বোনের জীবনে থাকুক। আমি এতটুকু শিওর দিতে পারি, রুহি কিংবা চৈতি বিয়ের পর কখনোই অসুখী হবে না। এখন বাকিটা আপনার ইচ্ছে কাকা। উত্তরের জন্য সম্মুখের প্রতিটি ব্যক্তি চাতক পাখি নেই তাকিয়ে রয়েছে আনিস ইসলামের মুখের দিকে। তিনি নিজেও বুঝতে পারছেন না কি বলবেন। একটা সময় তিনিও ভালোবেসেছিলেন। তিনি কাউকে হারানোর ভয়ে লুকিয়ে লুকিয়ে কেঁদেছিলেন। সেই মেয়েটি আজ চৈতির মা। তিনি জানেন হারানোর ভয় কতটা প্রবল হয়, কিভাবে ভিতর থেকে একটা মানুষকে ভেঙে চুরে দিতে পারে। অতীতের সেই স্থান আজ নিজেকে দাঁড় করিয়ে তিনিও পারলেন না কাব্যকে ফিরিয়ে দিতে। তিনি শুধু জেসমিন বেগমকে জিজ্ঞাসা করলেন, চৈত্রী রাজি? জেসমিন বেগম হাসি মুখে মাথা দুলিয়েছেন। আনিস ইসলাম নড়ে চড়ে বসে বললেন, তাহলে আর কি, ছেলে রাজি, মেয়ে রাজি, ছেলের পরিবার রাজি, তাহলে মেয়ের পরিবার আর কি আপত্তি করবে? প্রত্যেকের চোখে মুখে খুশিতে চকচক করে ওঠে। তিনি কাব্যের হাস্যোজ্জ্বল মুখটির দিকে তাকিয়ে বললেন, তবে একটা কথা। কাব্য উৎসুক হয়ে জানতে চাইল, কি কথা? বিয়ে হবে চৈত্রীর ইন্টার পরীক্ষা শেষ হলে। এখন শুধু এঙ্গেজমেন্ট হবে। যদি চৈত্রীর ইন্টার রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু এই বিয়ে ক্যান্সেল। কাব্য কনফিডেন্সের সাথে বলল, আমার জন্য ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। ওর ভালো রেজাল্ট করার দায়িত্ব আমি নিলাম। বন্ধুরা সমস্যারে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সবাই একসাথে মিষ্টি মুখ করল।
আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো আগামী শুক্রবার ঘরোয়াভাবে শুধু নিকটস্থ আত্মীয় স্বজনদের নিয়ে এঙ্গেজমেন্ট হবে। রুহানিয়া যখন ঘরে গিয়ে চৈতিকে খবরটা দিল, চৈতি খুশিতে কেঁদেই ফেলেছে। বিশ্বাসই করতে পারেনি বাবা এত সহজে সম্পর্কটা মেনে নেবে। মনের ভিতর রং বেরঙের প্রজাপতি উঠছে যেন। কাব্যের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন বাড়িতে খুশির ধুম পড়ে গেল। মনের খুশিতে চৈতি যখন একা একা লাফাচ্ছিল, নাচছিল, তখন আনিস ইসলাম রুমে প্রবেশ করেন। বিব্রত ভাব তার চোখে মুখে। চৈতি তখনও ভয় পাচ্ছিল। আনিস ইসলাম চলে যাওয়ার জন্য উদ্যত হয়ে বললেন, ঠিক আছে, আমি পরে আসছি। চৈতি বাধা দিয়ে ভয়ে ভয়ে বলল, পরে কেন আব্বু, এক্ষুনি আসো না। শিওর? হ্যাঁ। আনিস ইসলাম মেয়ের সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর মুখে এখন হাসির ছোঁয়া। চৈতির মনটা আরো ভালো হয়ে গেল। তিনি চৈতির মাথায় হাত রেখে বললেন, তুমি খুশি তো? লজ্জায় হোক কিংবা ভয় হোক চৈতি কোনো উত্তর দিতে পারল না। মাথা নত করে রাখলো। আনিস ইসলাম মেয়েকে জড়িয়ে ধরে বললেন, বাবাকে আর ভয় পেতে হবে না। আমি সব সময় চাই তুমি ভালো থাকো। তোমার হাসিতেই আমি প্রাণ খুঁজে পাই। জীবনে প্রথম ভালোবাসা হলেও তুমি সঠিক মানুষ খুঁজে নিয়েছো, তাই আমারও আর বাধা দেওয়ার প্রয়োজন হয়নি। ভুল কাউকে ভালোবাসলে অবশ্যই আমি এই সম্পর্ক মেনে নিতাম না। এতে যদি তোমার চোখে খারাপও হতাম, তাতেও আমি এই সম্পর্কে রাজি হতাম না। ছেলে মেয়েদের ভালোর জন্য মাঝে মাঝে খারাপ হতে আপত্তি নেই। সে যা হোক, ওই খারাপ হওয়া আমার প্রয়োজন পড়েনি। তবে একটা কথা মা, পড়াশোনাটা ঠিক মতো করো। এমনকি বিয়ের পরেও পড়াশোনা নিয়ে কোনো রকম হেলাফেলা করো না। আমি অনেক মেয়ে দেখেছি যারা সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকার পরেও শুধুমাত্র নিজেদের গাফিলতির কারণে পড়াশোনাটা আর করেনি। এই একই ভুল তুমি কখনো করো না। ইন্টার পর্যন্ত আমার কাছে রেখেই তোমাকে পড়াবো। বাকিটা কিন্তু তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। তখন কিন্তু আমার জোর কর্তৃত্ব তোমার উপর খাটবে না। আমার খুব ইচ্ছে ছিল তুমি গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, এরপর তোমাকে বিয়ে দেব। কিন্তু যখন সম্পর্কে জড়িয়েই পড়েছ, তখন আমিও চাই না আমার মেয়ে কোনো ভুল পথে পা বাড়াক। তবে মনে রেখো, পড়াশোনায় কিন্তু তোমাকে তোমার একটা পরিচয় তৈরি করতে সাহায্য করবে। তাই যত যাই হোক জীবনে, তোমার কাছে আমার অনুরোধ, কঠিন বিপদের সময়েও যেন ভেঙে না গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারো। আমি এটাই চাই। বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল চৈতি। মাথা তুলে গালে চুমু খেয়ে বলে, আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবো আব্বু। খুশি হয়ে পরম মমতায় মেয়ের কপালে চুমু খেলেন আনিস ইসলাম। এইদিকে বুঝলি মামা, শেষমেশ কাব্য ছ্যাঁকাটা মেরে দিল। হাসতে হাসতে জিয়াদের উদ্দেশ্যে বলল তিতাস। জানলার পাশে সিটে বসে চৈতির সাথে ফোনাফলে ব্যস্ত কাব্য। জিয়াদও খোঁচা মেরে বলে, আরে বাপরে বাপ, ওর বাসায় তো যাচ্ছি নাকি, তখন কি কথা বলা যাবে না? ট্রেনটা হয়ে যাক, তারপর মন প্রাণ খুলে কথা বলবি। কাব্য ফোনটা কান থেকে নামিয়ে বলল, বিয়ে ঠিক হওয়ার সময় শ্বশুর মশাই কি শর্ত জুড়ে দিয়েছে শুনিসনি? মাঝখানে 2 দিন মেপে মেপে কথা বলেছি। চৈত্র কথা বলার বায়না করলে ধমকে ধমকে পড়তে বসিয়েছি। আজকের দিনটা পড়া থেকে ওর ছুটি, তাই অল্প একটু সময়ও অপচয় করছি না, বুঝলি? তাছাড়া 2 দিনের জমিয়ে রাখা অনেক কথা আছে, যেগুলো সামনাসামনি বললেও শেষ হবে না। তিতাস বলল, ঠিক আছে, বল তাহলে, তোদেরই তো দিন। কাব্য বাঁকা হেসে বলল, মন খারাপ করিস না, তোর দিশাও এসেছে ওর বাসায়। কাব্য ফোনে কথা বলা ব্যস্ত হয়ে পড়ে। জিয়াদ চোখ পাকিয়ে তিতাসকে জিজ্ঞাসা করে, কি রে, আমার শালিকার সাথে কি চলছে? আরে কিচ্ছু না, কাব্য মজা করেছে। মজা করে দিশার কথা কেন বলবে? শেষমেশ তুইও। আরে তেমন কিছু না ভাই, এমনি একটু আদ্রু ভাল লাগে আর কি। ওই একটু আধটু থেকেই আমি কাব্য ফেঁসেছি। এখন দেখছি তুইও এই পথেই হাঁটছিস। সুব্বুড়ো জানলে কান ধরবে, জীবনেও আর কোনোদিন বন্ধুদের বাসায় নিয়ে যাবে না। ওর কথা শুনে তিতাস শব্দ করে হাসছে। হাসতে হাসতে বলে, মন্দ কি, এই সুযোগে 4 বন্ধুর বন্ধন আরও দৃঢ় হবে।
তার মানে তুই সত্যি সত্যি দিশার পেছনে পড়েছিস? হো আল্লাহ, এত দূর! খবরদার এখন প্রপোজ করিস না ভুলেও। কেউ যদি জানতে পারে শেষমেশ আমার সাথে রুহির বিয়েটাও হবে না সন্দেহ। তিতাস হেসে বলল, না মানে ফেসবুকে একটু একটু কথা হয়, চিল, চাপ নিস না, জানবে না কেউ, অ্যাটলিস্ট তোর বিয়ের আগে আর কেউ জানবে না। কাব্য ফোন রেখে বলল, কিন্তু আমি জেনে গেছি। তুই তো আগেই সব জানিস, কথা বলা শেষ। না, ওর জন্যই রাখতে হলো। এখন নাকি রেডি হবে? ধৈর্য ধরো বৎস, আর তো মাত্র কিছুক্ষণ বাকি। সমুদ্র ওর বাবার মায়ের সাথে আজ সকালে চৈতিদের বাসায় এসেছে। বাড়িতে ঢুকে সে সর্বপ্রথম চৈতির রুমে ছুটে এসেছে। দিশা আর রুহানে মিলে তখন চৈতিকে সাজাচ্ছিল। সমুদ্র তখন প্রশ্ন করেনি কোনো। খাটের উপর চুপটি করে বসে চৈতির সাজসজ্জা দেখছিল। দিশা দুষ্টুমি করে সমুদ্রকে জিজ্ঞাসা করলো, সমুদ্রবাবু, চৈত্রীকে কেমন লাগছে বলো তো? সমুদ্র দুহাত প্রসারিত করে বলল, আমার সুইটহার্টকে এগুলো সুন্দর লাগছে। আর শাড়িটা? শাড়িটাও সুন্দর। শাড়িটা কে দিয়েছে জানো? কে? কাব্য ভাইয়া। ওয়াও, কাব্য ভাইয়ের চয়েস অনেক সুন্দর। তার সাথে কথা হলে আমার হয়ে থ্যাংক ইউ বলে দিও। রুহানি এক পর্যায়ে হেসে বলল, আসলে কাব্য ভাইয়ার পছন্দ অনেক সুন্দর। সে কিন্তু তোমার পছন্দের আরও একটা জিনিস পছন্দ করে বসে আছে জানো? বলো কি? সত্যি বলছি। তার মানে কাব্য ভাইয়ের পছন্দ আর আমার পছন্দ এক? তাহলে তো বলতে হবে আমার পছন্দ অনেক ভালো। দিশা আর রুহানিয়া হাসলো, শুধু কিছু বলল না। কাব্যরা এসেছে শুনে সমুদ্র এবং আরও বাচ্চারা দৌড়িয়ে ড্রয়িং রুমে গেছে। বাড়িতে আজ দুই পরিবারের আত্মীয় স্বজন ছাড়া বাইরের কোনো মানুষ নেই। কাব্য পার্পল রঙের একটা পাঞ্জাবি পরেছে। চৈতিকেও সেই একই রঙের শাড়ি, চুড়ি, গয়না, দুল কিনে পাঠিয়েছে। সবাই যখন কথা বলায় ব্যস্ত, কাব্য তখন দিশাকে ইশারায় জিজ্ঞাসা করলো, চৈত্র কোথায়? দিশারা ইশারা বুঝতে না পেরে কাছে এলো, ফিসফিস করে বলল, কি বললে? বুঝিনি। কাব্য ফিসফিস করে বলল, চৈত্র কোথায়? ও তো ঘরে। একটু দেখা করিয়ে দাও না। একটু পর তো এমনিতেই দেখা হবে, এখন আবার কেন? প্লিজ। দিশা আশেপাশে একবার তাকিয়ে বলল, ঠিক আছে, তবে বেশিক্ষণ কথা বলা যাবে না কিন্তু। ওকে ওকে। চৈত্রীর রুমের সামনে গিয়ে দিশা বলল, ভেতরেই আছে চৈত্রী, আমি দাঁড়াচ্ছি এখানে। কাব্য হেসে বলল, থ্যাংক ইউ শালিকা। থ্যাংক ইউতে কাজ হবে না, আমার গিফট লাগবে। সময় মতো পেয়ে যাবে। বলে কাব্য রুমে ঢুকলো। তিতাস তখন দরজার সামনে এসে দাঁড়ালো। দিশা গম্ভীর মুখে বলল, এখন ভেতরে যাওয়া যাবে না। জানি, তাছাড়া ভেতরে আমারও কোনো কাজ নেই। তুমি একা একা পাহারা দিচ্ছ, তাই ভাবলাম আমিও তোমাকে সঙ্গ দিই। দরকার নেই, চলে যান আপনি। তুমি কি কোনো কারণে রেগে আছো আমার উপর? আপনি রাগ করার মতো কোনো মানুষ নাকি? তাছাড়া আপনার উপর তো রাগ করবে পাপিয়া। তিতাস ভ্রু কুচকে বলল, পাপিয়াকে তুমি চেনো কিভাবে? এই তো আসল জায়গায় হাত দিয়ে ফেলেছি, তাই না? আপনি কি ভেবেছিলেন সত্যিটা আমি জানতে পারবো না? দিশার থেকে কিছু লোকানো এত সহজ না। কমেন্ট দেখেই আমার সন্দেহ হয়েছে। আরে বাপ, তুমি শুধু শুধু ভুল বুঝছো। পাপিয়ার সাথে আমার কিচ্ছু নেই, ও আমাদের কলিগ। খবরদার, মিথ্যে বলবেন না। সত্যি, আমি মিথ্যে বলছি না। তাছাড়া ও বিবাহিত। কমেন্টে হয়তো ফাজলামি করেছে। বিশ্বাস না হলে তুমি কাব্য, জিহাদ, শুভ্র ওদেরকে জিজ্ঞেস করে দেখো।
দিশা ভিংচি কেটে বলল, ঠিক আছে, আমি তো কিছু মনে করিনি, এমনিই বললাম আর কি। দিশার মিথ্যা শুনে তিতাস মাথা দুলিয়ে হাসল। কাব্য রুমে প্রবেশ করে দেখলো বারান্দায় দরজার সামনে চেয়ার নিয়ে বসে আছে চৈতি। বারান্দার দরজা চাপানো। কাব্যকে দেখা মাত্র চৈতি উঠে দাঁড়ালো, 2 হাত প্রসারিত করে বাঁধা দিয়ে বলল, এখন বারান্দায় যাওয়া যাবে না। কাব্য বিস্ময় নিয়ে বলল, কেন, বারান্দায় কি? জিহাদ ভাইয়া আর রুহি আপু পার্সোনাল কথা বলছে, আপনার প্রবেশ নিষেধ। কাব্য এগিয়ে গেল, চৈতির কোমর ধরে কাছে এনে 2 হাতে জড়িয়ে ধরে বলল, ওদেরকে তো আমার দরকারও নেই, আমি তো এসেছি তোমার কাছে। চৈতির 2 হাত কাব্যের বুকের উপর, চোখে মুখে অস্বস্তির ছাপ। কাব্য নির্নিমেষের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চৈতির দিকে। সে আবেশিত কণ্ঠে বলল, তোমার শাড়িতে এত দারুণ কেন লাগে চৈত্র? দ্বিতীয়বারের মতো আমি ঘায়েল হয়ে গেলাম। চৈতি 2 হাত কাব্যকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করছে, ফিসফিস করে বলছে, ছাড়ুন, কেউ রুমে এসে দেখে ফেললে খবর হয়ে যাবে। কিচ্ছু হবে না, বাইরে তিতাস আর দিশা আছে। আপনি ওদেরকে পাহারা দিতে রেখেছেন? হ্যাঁ রেখেছি, তুমি যে জিহাদ আর রুহিকে পাহারা দিচ্ছিলে। চৈতি এবার শব্দ করে হেসে ফেলল। কাব্য মুগ্ধ হয়ে তাকিয়ে বলে, ওভাবে হেসো না চৈত্র, নিজেকে সামলানো মুশকিল হয়ে যাবে। রুমে তখন হুড়মুড় করে দিশা প্রবেশ করে, পিছনে তিতাস। না দেখেই ভয়ে কাব্য বারান্দায় প্রবেশ করে ওদিকে জিহাদ আর রুহানিয়া হাত ধরে দাঁড়িয়ে গল্প করছিল। কাব্যর হঠাৎ আগমনে দুজন দুদিকে ছিটকে দাঁড়ায়। সব মিলিয়ে বিচিবিচ্ছিরি এক ঘটনা। দিশা হড়বড়িয়ে বলা শুরু করে, সরি 2 দুলা ভাই, কাকি এক্ষুনি চৈত্রীকে নিয়ে যেতে বলেছে। আমি রুমে না ঢুকলেই কাকি চলে আসতো। রুহি আপু, তাড়াতাড়ি আসো। মামনি, আমিও আংটি পরবো। মামি সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যখন বড় হবে তখন তোমার বিয়ে ঠিক করব আমরা, তোমারও তখন এনগেজমেন্ট হবে। কিন্তু আমি তো বড় হয়ে সুইটহার্টকে বিয়ে করব। কাব্য ভাইয়া তাহলে সুইটহার্টকে আংটি পরালো কেন? শুভ্র হেসে বলল, তোর সুইটহার্ট এখন থেকে কাব্যের অর্ধেক বউ, বুঝেছিস? পরীক্ষা শেষ হলে তোর সুইটহার্টকে কাব্য একেবারে নিয়ে যাবে। বাকি সবাই হাসছে। সমুদ্র গাল নাক ফুলিয়ে তাকিয়ে আছে। সে রেগে গেছে, চিৎকার করে বলছে, আমার বউকে কাব্য ভাইয়া কেন নেবে? এবার তার রাগ পরিণত হয়েছে কান্নায়। সে ফ্লোরে বসে হাত পা ছুঁড়ে কান্না করছে আর বলছে, আমার সুইটহার্টকে কাব্য ভাইয়া কেন বিয়ে করবে? সুইটহার্ট তো আমার, আমি এখন বড় হয়ে কাকে বিয়ে করব? ওর কান্নায় থামাবে নাকি হাসবে কেউ বুঝতে পারছে না। সমুদ্র বারবার কাঁদতে কাঁদতে একই কথা বলে চলেছে, আমি কাকে বিয়ে করব এবার?